আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমি ডাক্তার রেজওয়ান আফরিন তানিয়া, জেনেসিস ক্লিনিক্যাল ব্যাচের আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে জিডিএম, থাইরয়েড ডিজিজ এবং জন্ডিস। আপনাদের একদম শুরুতে সবাইকে আসলে রমজানুল মুবারক। আপনাদের মানে বাংলাদেশে আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, আমাদের আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হয়ে গেছে এবং আমরা আজকে প্রথম রোজা আমাদের আজকে চলছে। তো আপনাদের সবার রোজা রোজা রমজান মাসটা খুব সুন্দর কাটুক এবং ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটুক, তার পাশাপাশি আমরা যেন একটু পড়ার সুযোগও সময় বের করতে পারি। আর সেটা আমি আপনাদের জন্য আশা রাখছি। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন আপু, একটু বলেন। সবাই যে জানান কেমন আছেন, আমাকে সুন্দর ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি আপু, ওর শোনা আপুর একটু যাচ্ছে। রেসপন্স। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমরা একদম শুরুতে আজকে সবচেয়ে ছোট টপিকটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে থাইরয়েড ডিজিজ। হ্যাঁ, থাইরয়েড ডিজিজ কিন্তু থাইরয়েড ডিজিজ হিসেবে কিন্তু পেশেন্টের কাছে আসেন, মানে আমাদের কাছে আসবে না। কারণ যেসব পেশেন্টের থাইরয়েডের কোনো সিমটম থাকবে তারা হচ্ছে মেডিসিনে যাবে, এন্ডোক্রাইনে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কাছে কিরকম আসবে? প্রেগনেন্সিতে তার হাইপোথাইরয়েড আগে থেকে ছিল, অথবা প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হয়েছে, এখন সে লিভোথাইরক্সিন পাচ্ছে এবং সেটা কি ডোজ বাড়ানো কমানো হবে কিনা, সেটা আমরা কত রাখতে চাই। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আমাদের কেসে থাকবে। হ্যাঁ, তো এখন থাইরয়েড, বিশেষ করে হাইপোথাইরয়েড এত কমন একটা মানে কন্ডিশন, আপনারা নিশ্চয়ই ডে টু ডে লাইফেও দেখতে পাচ্ছেন, আত্মীয় স্বজনদের মধ্যেও দেখতে পাচ্ছেন, এবং কেউ কখনো যদি আপনারা আউটডোরে বসেন তখনও দেখবেন যে কি পরিমাণ হাইপোথাইরয়েডের পেশেন্ট বেড়ে গেছে। তার মানে হচ্ছে পরীক্ষা যে মানে হাসপাতালে যেসব কেস বা আউটডোর আপনারা যেগুলো বেশি পাবেন, ডেফিনেটলি সেসব কেসই হচ্ছে পরীক্ষার হলে বেশি থাকবে। তাহলে একজন হাইপোথাইরয়েডের পেশেন্ট যদি আমরা পাই, আমরা কিভাবে তার হিস্ট্রি নিব, এক্সামিনেশনে কোন পার্টিকুলার জিনিসটা তার জন্য গুরুত্বপূর্ণ, এবং ইনভেস্টিগেশনটা আমরা কিভাবে করব, হাইপোথাইরয়েডে কি কমপ্লিকেশন হতে পারে এবং আমরা কিভাবে সেটা ম্যানেজ করব, এই জিনিসটাই হচ্ছে আমাদের আজকের পড়া। আমার নিজের কেসের মধ্যেও আমার যে ভিব্যাক কেস ছিল, প্রিভিয়াস ওয়ান সিজার, সেই পেশেন্টারও হাইপোথাইরয়েড ছিল, তখন ম্যাডামরা ভিব্যাক থেকেও অনেক প্রশ্ন করেছিল, মানে এমসিপিএস এর কথা বলছে, এবং হাইপোথাইরয়েড থেকে এই প্রশ্নগুলো করেছিল। হ্যাঁ, তো এই জন্য এগুলো আমার মতে এগুলো আপনাদের আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি, আমি একটু বোর্ডে লেখা শুরু করে দিই। একদম শুরুতে আমরা আসি যে টিএসএইচ কিন্তু এখন আমাদের রেগুলার অ্যান্টিনেটাল চেক আপের একটা ইনভেস্টিগেশন হিসেবে ইনক্লুড হয়ে গেছে। তো হাইপোথাইরয়েড কেন অ্যাডমিট হবে? হাইপোথাইরয়েডিজম নিয়ে কিন্তু কখনো ভর্তি হবে না। হাইপোথাইরয়েড পেশেন্ট অলওয়েজ ভর্তি হবে কিসের জন্য? অন্য কোনো কারণে, হয়তো সে প্রিভিয়াস ওয়ান সিজার, সিজারের জন্য ভর্তি হয়েছে, রিপিট সিজারের জন্য, অথবা তার অন্য কোনো অটোইমিউন ডিজিজ আছে, যেমন তার ডায়াবেটিস আছে বা হাইপার টেনশন আছে তার, সেগুলোর কারণে সে ভর্তি হতে পারে। অর্থাৎ থাইরয়েড নিয়ে সে কখনো কিন্তু ভর্তি হবে না। তাহলে এই কেসের ক্ষেত্রে আমাদের কি পয়েন্টস, কি কি মাথায় রাখতে হবে একটু দেখেন। একটা অ্যাড্রেস গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি হাইপোথাইরয়েডিজম দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে অটোইমিউন, যেটা যে কোনো জায়গার মানুষের হতে পারে, আর একটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, যেটা সাধারণত নর্থ বেঙ্গলের দিকে বেশি হয়। এখন এত বেশি আমরা হাইপোথাইরয়েড পাই, বেশিরভাগই অটোইমিউন হাইপোথাইরয়েড, যে কারণে অ্যাড্রেসটা গুরুত্বটা হারিয়েছে, বাট তারপরও সেটা গুরুত্বপূর্ণ। আমাদের খুবই দরকার ডায়াগনোসিস এট হোয়েন, কখন ডায়াগনোস, হোয়েন ডায়াগনোস, এটা কি বিফোর প্রেগনেন্সি না প্রেগনেন্সিতে, খুবই প্রয়োজন। হ্যাঁ, তারপরে পেশেন্টের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা, কারণ হাইপোথাইরয়েড থাকলে কিন্তু তাদের মাসিকটা অনিয়মিত থাকে এবং কোনো একটা ইনফার্টিলিটির হিস্ট্রি থাকে। হ্যাঁ, মানে কোনো ইনফার্টিলিটি বা ওভুলেশন ইনডিউসিং এজেন্ট খেয়ে প্রেগনেন্সি হতে হয়। সেটা আমাদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। তারপরে তার এখন লাস্ট সে কবে ডাক্তার দেখেছিল, বা লাস্ট তার টিএসএইচ ভ্যালুটা কত ছিল, এবং সে এখন কি ট্রিটমেন্ট পাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি ট্রিটমেন্ট পাচ্ছে, লাস্ট টিএসএইচ কত ছিল, তার এলএমপি রিলায়েবল কিনা, এবং তার ইনফার্টিলিটি কোনো হিস্ট্রি ছিল কিনা, তার অ্যাড্রেস কি, এবং কখন ডায়াগনোসিস হয়েছে। তাহলে সেই লক্ষ্যে যদি আমরা এখন হিস্ট্রির এই অংশটা বলি, দুই দুই সময় ডায়াগনোসিস হতে পারে, একটা হতে পারে প্রেগনেন্সিতে, একটা হতে পারে আগে থেকে ডায়াগনোস। তো আমরা এভাবে বলবো, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ওয়াজ এ রেগুলারলি menstruating women with average flow and duration. Her last menstrual period was 1st January 2025. Accordingly, EGD will be 8th October 2025. Pregnancy also dated by early ultrasound scan. It was her planned pregnancy, was on regular antenatal checkup and duly immunized against tetanus. Her pregnancy was uneventful till date. এটা হচ্ছে চিফ কমপ্লেনটা আমরা কিভাবে শুরু করব। এখন হাইপোথাইরয়েডের কথাটা আমরা কোথায় লিখবো? আমরা এটা মেডিকেল হিস্ট্রির মধ্যে বলতে পারি। আর আপনি যদি মনে করেন আমি চিফ কমপ্লেনের পরে শেষে গিয়ে বলবো, মানে প্রেজেন্ট ইলনেসটা যখন আমরা ইলাবোরেট করব, যে কারণে ভর্তি হয়েছে, যদি ডায়াবেটিস থাকে, যদি বা হাইপারটেনশন থাকে, ওইটা তো বেশি গুরুত্বপূর্ণ। ওইটা বলার পরে
আমরা থাইরয়েডের কথাটা বলতে পারি, অর্থাৎ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসও বলতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি মেডিকেল হিস্ট্রিতে বলবো, আপনি তাও বলতে পারেন। So patient was diagnosed as a case of hypothyroidism for 2 years and on levothyroxine 50 milligram. Now she is euthyroid. তাহলে এটা আপনার একটা হলো। অথবা আপনি আরেকভাবে বলতে পারেন on antenatal checkup she was diagnosed as hypothyroid on বা at 20 weeks pregnancy and now she is on levothyroxine 50 milligram. Levothyroxine 50 milligram was added. Now she is euthyroid. অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন যে 2 বছর 3 বছর ধরে সে হাইপোথাইরয়েডের পেশেন্ট এবং সে লিভোথাইরোক্সিন 50 বা 75 করে পাচ্ছিল, এখন সে ইউথাইরয়েড, কথা শেষ। অথবা সে রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে 20 সপ্তাহে 22 সপ্তাহে কোনো একটা সপ্তাহে সে হাইপোথাইরয়েড হিসেবে ডায়াগনোসিস হয়েছিল এবং লিভোথাইরোক্সিন অ্যাড করা হয়েছে, এখন সে ইউথাইরয়েড। তাহলেই হয়ে গেল। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে মানে হাইপোথাইরয়েডের জন্য আমাদের তেমন কিছুই নাই। ওবেসিটি পেতে পারেন আপনি, পেশেন্টের সবার পাবেন তা না। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন আমাদের লাগে না, কারণ হচ্ছে এইসব পেশেন্ট সাধারণত কোনো গয়টার বা এরকম নিয়ে প্রেজেন্ট করে না। হ্যাঁ, কারণ যদি এরকম পেশেন্টই হয় সে কিন্তু কনসিভই করবে না। সো এটা আমাদের বেশি একটা জরুরি না, মানে এক্সামিনেশন অংশটা হাইপোথাইরয়েডের জন্য আলাদা কিছু অ্যাকচুয়ালি আর আসে না। হ্যাঁ, সেটা আপনি বলেন জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমেন, পার ভেজাইনা, অর্থাৎ হিস্ট্রিটাই এখানে গুরুত্বপূর্ণ। এখানে হিস্ট্রিটাই গুরুত্বপূর্ণ, এক্সামিনেশনে কিছু আসে না, বাট ইনভেস্টিগেশনে আসে। ইনভেস্টিগেশন কি আমরা থাইরয়েড ফাংশন টেস্ট, আমরা সব ইনভেস্টিগেশনের পাশাপাশি এখানে থাইরয়েড ফাংশন টেস্ট হবে। এখানে কি হবে, টিএসএইচ এর পরে FT3 FT4, এটা কিন্তু ফ্রি T3 T4 বলতে হবে, FT3 FT4। হাইপোথাইরয়েডে টিএসএইচ এর লেভেলটা হচ্ছে আপনার বেড়ে যায় এবং T3 T4 হচ্ছে গিয়ে কমে যায়। আচ্ছা, এখন এমন যদি কোনো কন্ডিশন হয় যখন টিএসএইচ টা বেড়েছে বাট FT3 FT4 নর্মাল, সেটাকে আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড হলে আপনার টিএসএইচ বাড়বে কিন্তু FT3 FT4 নর্মাল থাকবে, কিন্তু সেটাও কিন্তু ট্রিটমেন্ট লাগে। অনেকে জিজ্ঞাসা করে আপু FT3 FT4 যদি নর্মাল হয়, টিএসএইচ যদি শুধু বেশি থাকে, ট্রিটমেন্ট কি লাগবে? ট্রিটমেন্ট অবশ্যই লাগবে, না হলে আরপিএল হয়ে যাবে, না হলে আরপিএল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আপনার হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্টে অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি। এখন অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি কয়টা? একটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ, একটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন, আর একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোজোমাল অ্যান্টিবডি। সো এই হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। সো আপনাকে কিন্তু অবশ্যই অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি গুলোর কথাও জিজ্ঞাসা করবে। সো অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, এই তিনটা অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, এগুলো প্রোগ্রেসিভ ফাইব্রোসিস করে থাইরয়েড ফাংশনটাকে কমিয়ে দেয়, প্রোগ্রেসিভ ফাইব্রোসিস করে করে থাইরয়েড ফাংশনকে কমিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা চলে আসি যে থাইরয়েড আসলে আমরা কেন ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা নিজেরাও কমপ্লিকেশন অত ভালো জানি না, আসলে কি করে হাইপোথাইরয়েড প্রেগনেন্সিতে এমন কি সমস্যা করে। সো ম্যাটার্নাল যে সমস্যাটা করে সেটা হচ্ছে প্রথমে অ্যানিমিয়া। খুব খেয়াল করলে দেখবেন হাইপোথাইরয়েড পেশেন্ট গুলো কিন্তু অ্যানিমিক হয়, কারণ থাইরক্সিন ইজ এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর ফাইনাল ম্যাচুরেশন অফ আরবিসি। সুতরাং থাইরক্সিন যদি না থাকে তাহলে কিন্তু আরবিসির ফাইনাল ম্যাচুরেশনটা হবে না, এজন্য কিন্তু অ্যানিমিয়া হয়। আরেকটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, এগুলো কিন্তু দুর্বল ব্যাখ্যা, খুব বেশি ব্যাখ্যা নেই। বলা হয় হাইপোথাইরয়েড ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ রেসপন্স, হাইপোথাইরয়েড ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ রেসপন্স, যেটার কারণে জেস্টেশনাল হাইপারটেনশন হয় এবং জেস্টেশনাল হাইপারটেনশন থেকে অ্যাব্রাপশিও প্লাসেন্টা পর্যন্ত হতে পারে। ফিটাল হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কেন হয়? অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডির কারণে। এই জন্য আমরা অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিও আমাদেরকে দেখতে হয়, বিশেষ করে অ্যান্টি মাইক্রোজোমাল অ্যান্টিবডি যেটা, সেটাই মেইনলি হচ্ছে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার ফিটাল মানে বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ডটাকে ডিস্ট্রয় করে দেয়। শুধু এই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। এখন আপনারা যখন বই পড়বেন তখন আপনারা দেখবেন বইয়ের মধ্যে একটা কমপ্লিকেশন লিখেছে অ্যাবর্শন অথবা আরপিএল। আবার দেখবেন লেখা আছে ইনফার্টিলিটি, এটাও একটা কমপ্লিকেশন। কিন্তু আপনি যখন একটা কেস প্রেজেন্ট করছেন, যে কেসটা হচ্ছে 30 উইকস প্রেগনেন্সি বা 32 উইকস প্রেগনেন্সি বা 38 উইকস প্রেগনেন্সি উইথ হাইপোথাইরয়েড, তখন আপনি কোনোভাবে অ্যাবর্শন, আরপিএল অথবা ইনফার্টিলিটিকে কমপ্লিকেশনের মধ্যে আনতে পারবেন না, কারণ আপনার পেশেন্টের ক্ষেত্রে এটা রিস্ক চলে গেছে। হ্যাঁ, সুতরাং আপনি আর এখন এটা বলতে পারবেন না। আপনি জলজান্ত প্রেগনেন্ট মহিলার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে এই হাইপোথাইরয়েড থেকে তার ইনফার্টিলিটি হতে পারে। এই একটা
30 সপ্তাহ প্রেগনেন্সিকে বলতে পারবে না এই হাইপোথাইরয়েড থেকে তার অ্যাবর্শন হতে পারে, কারণ অ্যাবর্শনের টাইম অলরেডি চলে গেছে। এই জন্য বই পড়া আর প্র্যাকটিক্যাল ক্লাস করার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আপনি যখন কোনো কমপ্লিকেশন বলবেন আপনার পেশেন্টের বলতে হবে, যখন কোনো কারণ বলবেন রিসপেক্ট করবেন এই পেশেন্টটারই বলতে হবে। হ্যাঁ, তাহলে এই দুটো আপনারা তখন আর বলবেন না। হ্যাঁ, আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনার কি অ্যাবর্শন করতে পারে হাইপোথাইরয়েড, জি ম্যাডাম করতে পারে। কিভাবে? কারণ ইন প্রেগনেন্সি মেটাবলিক ডিমান্ড ইনক্রিজ, মেটাবলিক ডিমান্ড প্রেগনেন্সিতে বেড়ে যায়, এন্ড থাইরক্সিন ইজ অ্যান ইম্পর্টেন্ট মেটাবোলাইট। থাইরক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটা মেটাবোলাইট। প্রেগনেন্সিতে মেটাবলিক ডিমান্ড বেড়ে যায়, এন্ড থাইরক্সিন ইজ ইম্পর্টেন্ট মেটাবোলাইট, সো ইমপ্লান্টেশনটা হ্যাম্পার হয়। আর একটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কেন হয়? ইনফার্টিলিটি হয় অ্যানোভুলেশনের কারণে। ইনফার্টিলিটির সবচেয়ে মেইন কারণ হচ্ছে অ্যানোভুলেশন। হাইপোথাইরয়েড কিভাবে অ্যানোভুলেশন করে? কারণ টিএসএইচ এর যে আলফা সাব ইউনিট আছে, টিএসএইচ এর আলফা সাব ইউনিটের সাথে এলএইচ এর স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। যখন টিএসএইচ বেড়ে যায় এলএইচ ও বেড়ে যায়। এই যে এলএইচ এর একটা সাস্টেইন ইনক্রিজ হচ্ছে, এটা এরকম শুধু এলএইচ বেশি থাকলে কখনোই ওভুলেশন হবে না, কারণ ওভুলেশনে এলএইচ সার্জ হতে হবে। এলএইচ কম থেকে হঠাৎ করে বাড়তে হবে, কিন্তু সবসময় যদি এলএইচ বেশি থাকে তাতে কিন্তু স্ট্যাটিক রাইজ থাকলে কিন্তু এলএইচ সার্জ হবে না, ওভুলেশন হবে না। এটা হচ্ছে অ্যানোভুলেশনের কারণ। তো অ্যানোভুলেশন কেন হাইপোথাইরয়েড? আমরা কিন্তু সব ইনফার্টাইল পেশেন্টদের থাইরয়েড টেস্ট করতে দেই, এবং আমরা থাইরয়েডটাকে আমরা হচ্ছে টিএসএইচ লেভেলটাকে আমরা নর্মালি আনতে চাই। কেন? কারণ এটা অ্যানোভুলেশন করে, কারণ এর সাথে আলফা সাব ইউনিটের সাথে টিএসএইচ এর এলএইচ এর স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। আচ্ছা, এখন আমরা আসি যে আপনার যে পেশেন্টটা আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন। আপনারা বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে আমাদের একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে লিভোথাইরক্সিন। লিভোথাইরক্সিন প্রেগনেন্সিতে ব্রেস্ট ফিডিং এ একদমই সেফ। এটা পেশেন্টকে বলে দিতে হবে যে এটা খুবই সেফ, কারণ হচ্ছে না হলে পেশেন্টটা নিতে চাইবে না। যেহেতু হাইপোথাইরয়েড ওরকম কোনো সিমটম করে না, পেশেন্টটা কিন্তু নিতে চায় না। হ্যাঁ, সো লিভোথাইরক্সিন স্টার্টিং ডোজ হচ্ছে 2 মাইক্রোগ্রাম পার কেজি, এটা দিয়ে আমরা শুরু করব। স্টার্টিং ডোজ 2 মাইক্রোগ্রাম পার কেজি লিভোথাইরক্সিন। এরপর আমরা অ্যাডজাস্ট করব। ডোজ অ্যাডজাস্ট আমাদের করতে হবে বাই টিএসএইচ। ডোজ অ্যাডজাস্ট আমাদের করতে হবে বাই টিএসএইচ। কিভাবে আমরা করব? আমাদের যখন অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে 4 থেকে 6 সপ্তাহ পর পর আমরা টিএসএইচ করে করে আমরা সেটাকে অ্যাডজাস্ট করব, 4 থেকে 6 সপ্তাহ পর পর। যদি দেখা যায় যে একটা আগে থেকে হাইপোথাইরয়েড পেশেন্ট একদম কন্ট্রোল, জাস্ট প্রেগনেন্সি হয়েছে, সো কন্ট্রোল হাইপোথাইরয়েডিজম হলে আমরা জাস্ট প্রত্যেকটা ট্রাইমেস্টারে একবার করে করে আমরা টিএসএইচ করব। প্রত্যেকটা ট্রাইমেস্টারে আমরা একবার করে করে করব। আর যতক্ষণ পর্যন্ত তার কন্ট্রোল না হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ পর পর টিএসএইচ করে করে আমরা টিএসএইচ টাকে কন্ট্রোলে আনবো। এখন কিভাবে বুঝবো যে আমাদের টিএসএইচ টা কন্ট্রোলে এসেছে? কেউ কি বলতে পারবে নর্মাল টিএসএইচ লেভেল কত? নর্মাল টিএসএইচ, নর্মাল টিএসএইচ লেভেল কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, নর্মাল টিএসএইচ লেভেল হচ্ছে 0.4 থেকে 4। 0.4 থেকে 4 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা 0.1 থেকে 2, সেকেন্ড ট্রাইমেস্টারে 0.2 থেকে 2.5, অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে 0.3 থেকে 3 এর মধ্যে রাখতে চাই। হ্যাঁ, কিন্তু নর্মাল লেভেল দেখেন 0.4 থেকে 4। নর্মাল লেভেল 4 হওয়া সত্ত্বেও আমরা কতটা লোয়ার লিমিটে রাখতে চাচ্ছি। ইভেন ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার আপনি দেখেন কি পরিমাণ লোয়ার লিমিটে রাখতে হচ্ছে। কেন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা এত লোয়ার লিমিটে রাখি? কারণ বাচ্চা ফার্স্ট ট্রাইমেস্টারে 12 সপ্তাহ পর্যন্ত বাচ্চা মায়ের থাইরক্সিনের উপর নির্ভরশীল, বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ড তখনও তৈরি হয় না। এই জন্য প্রথম দিকে আপনার টিএসএইচ লেভেলটা অনেক কম রাখতে হবে, 0.1 মানে 1 এরকম রাখতে হবে, যদিও নর্মাল লেভেল 4। তারপর আমরা একদম লোয়ার লিমিট অফ দা লোয়ার রেঞ্জ, মানে লোয়ার লিমিট অফ দা নর্মাল রেঞ্জ, নর্মাল রেঞ্জের লোয়ার লিমিট আমরা রাখতে চাই, যেন বেশি বেশি T3 T4 বাচ্চার মধ্যে যেতে পারে, স্পেশালি প্রথম 12 সপ্তাহ। এরপরে বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়ে যায়, এর জন্য পরে রিকোয়ারমেন্ট একটু কমে যায়। তারপরে আপনি দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমরা লোয়ার লিমিট অফ দা নর্মাল রেঞ্জের লোয়ার লিমিটে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটা যেন কখনো আপনার, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন, এটা আমাকেও জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, এখন আপনার কন্ট্রোল হলো না, আপনার যে টার্গেট সে টার্গেট নেই, তখন আপনি কি করবেন? ডোজ বাড়াতে হবে। আপনি যদি দেখেন যে আপনার টার্গেটে নেই বা টিএসএইচ টা 10-এর চেয়ে কম, আপনি তখন 25 থেকে 50 করে বাড়ান। আপনি যদি দেখেন 10 থেকে 20-এর মধ্যে আছে, নর্মাল রেঞ্জে তো নাই, বাট 10 থেকে 20-এর মধ্যে আছে, তখন আপনি 50 থেকে 75 বাড়াবেন। আর যদি দেখেন 20-এর থেকে বেশি আছে, আপনি 75 থেকে 100 পর্যন্ত হচ্ছে বাড়াতে পারেন, অ্যাকর্ডিং টু দা ডোজ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ,
আচ্ছা, এখন তখন জিজ্ঞাসা করবে যে লিভোথাইরক্সিনের কিছু পেশেন্টকে শিখিয়ে দিতে হয় কখন নিতে হবে, মানে পেশেন্ট এডুকেশন আছে, পেশেন্টকে বলতে হবে এটা এমটি স্টমাকে নিতে হবে এবং এটা সকালে খালি পেটে নিতে হবে। এটার সাথে আয়রন এবং ক্যালসিয়াম নেওয়া যাবে না, কারণ আয়রন এবং ক্যালসিয়ামের সাথে এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করে কমপ্লেক্স অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। এই জন্য যদি আয়রন ক্যালসিয়ামের সাথে নিতে হয় অ্যাটলিস্ট 4 ঘন্টা গ্যাপ দিতে হবে। তাহলে আমরা জেনারেল ম্যানেজমেন্ট হয়ে গেল, আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট হয়ে গেল। জেনারেল ম্যানেজমেন্ট বলতে আপনি এটা পেশেন্টকে কাউন্সিলিং করবেন, তার এটা কি ধরনের রোগ স্পেসিফিক, এবং এখানে আপনি প্রয়োজনে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাতে পারেন অথবা নিজেও এটা ট্রিটমেন্ট দিতে পারেন। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে লিভোথাইরক্সিন কিভাবে আপনি ডোজ অ্যাডজাস্টমেন্ট করবেন বলে দিচ্ছে। আর ফলো আপ হচ্ছে আপনার যদি এটা অ্যাডজাস্ট হয়ে যায় আপনি শুধু ইচ ট্রাইমেস্টারে আপনি টিএসএইচ দেখবেন, এটা হচ্ছে ফলো আপ। অ্যান্ড দেন অবস্টেট্রিক ম্যানেজমেন্টের মধ্যে টাইম অফ ডেলিভারির কোনো চেঞ্জ নাই। টিএসএইচ এর hypothyroid never need an early termination, never require an early termination, and place of delivery এটা জিজ্ঞাসা করবে না কখনো। টার্সিয়ারি হেলথ কেয়ার হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, বাট দেয়ার ইজ চান্স অফ পিপিএইচ অ্যাজ পেশেন্ট ইজ অ্যানিমিক অ্যান্ড, এবং অবশ্যই এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। মোড অফ ডেলিভারি ভেজানাল ডেলিভারি, এখানে সিজারের কোনো ইন্ডিকেশন নাই। লেবারে যেটা হতে পারে, লেবারে পিপিএইচ হওয়ার একটা পসিবিলিটি থাকে কারণ পেশেন্ট গুলো অ্যানিমিক থাকে, হ্যাঁ। আচ্ছা, আর পিউরপেরিয়ামে আমাদের যা একটু করার, পিউরপেরিয়ামটাই এখানে গুরুত্বপূর্ণ। বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা বাচ্চা যেটা করতে হবে, আমাদের টিএসএইচ দেখতে হবে নট ইমিডিয়েটলি। বাচ্চার ডে 5 থেকে ডে 7-এ আমাদেরকে হিল প্রিক করে বাচ্চার টিএসএইচটা আমাদেরকে মেজার করতে হবে। আর মায়ের ক্ষেত্রে ডোজটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা যে কেউ যদি প্রি প্রেগনেন্সি সাইকেলে খেত, প্রি প্রেগনেন্সি থেকে তাকে তাকে প্রি প্রেগনেন্সি লেভেলে নিতে হবে। কারণ হচ্ছে প্রেগনেন্সিতে আমরা কিন্তু ডোজ বাড়িয়ে দিই কারণ আমাদের টিএসএইচ এর টার্গেটটা অনেক কম থাকে। সো বাচ্চা হয়ে যাওয়ার পর সেটা প্রি প্রেগনেন্সি লেভেলে চলে যেতে পারে। আর যারা আগে থেকে খাচ্ছিল না, প্রেগনেন্সিতে শুরু হয়েছে, তাদেরকে আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করতে পারি। তো এই হচ্ছে আমাদের হাইপোথাইরয়েড নিয়ে সব কথাবার্তা। হাইপোথাইরয়েডে অবশ্যই একটা হাইপোথাইরয়েড পেশেন্ট বাচ্চা নিতে গেলে অবশ্যই তাকে বেসলাইন টিএসএ থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং ইউথাইরয়েড স্টেটে তাকে বাচ্চা নিতে হবে। ইউথাইরয়েড স্টেটে তাকে বাচ্চা নিতে হবে। এই হচ্ছে হাইপোথাইরয়েড। আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলে। এই হচ্ছে হাইপোথাইরয়েড। আপুদের কোনো প্রশ্ন আছে কিনা বলে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ওই যে আপনি কমপ্লিকেশনের মধ্যে বলেছিলেন মাদারে হুম জেস্টেশনাল হাইপারটেনশন হয়, ওটার মেকানিজমটা কি হুম হুম বলেছিলেন একটু ধরতে পারি ওইটা আমি? মেকানিজম হচ্ছে ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ রেসপন্স। হাইপোথাইরয়েড ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ রেসপন্স। হাইপোথাইরয়েড হলে সিম্প্যাথেটিক নার্ভ রেসপন্স বেড়ে যায়। এটা তো এগুলো দুর্বল ব্যাখ্যা, এগুলো ওরকম করে ব্যাখ্যা কোথাও পাওয়া যায় না। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চলে যাব ডিআইপি বা ডায়াবেটিস আর জিডিএম যেটাই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। জিডিএমটা আমরা এখন পড়বো। আচ্ছা, আমরা প্রথমে জিডিএম এর কেসটা পড়ি। জিডিএম এর আমরা প্রথমে কেসটা পড়ি। জিডিএম মিসেস রেহান, আমরা অ্যাকচুয়ালি ডিআইপি প্রেজেন্ট করব। আপনারা তো জিডিএম আর ডিআইপির মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানেন আপুরা। আমরা যখন ডায়াবেটিস ডায়াগনোসিস করি থ্রু ওজিটিটি, ডায়াবেটিস কিন্তু অলওয়েজ ওজিটিটি দিয়ে ডায়াগনোসিস করতে হয়। ওজিটিটি দিয়ে ডায়াগনোসিস করার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে জিডিএম, রেঞ্জের থেকে বেশি থাকলে তখন সেটা ডিআইপি। তো ডিআইপি তে অনেক বেশি ফিটাল কমপ্লিকেশন হয় এবং আমরা সাধারণত যতগুলো পেশেন্টকে আমরা একটু হাই ডোজ ইনসুলিন পেতে দেখছি, অথবা যে পেশেন্ট গুলো গ্লাইসেমিক কন্ট্রোল করার জন্য অ্যাডমিটেড, বা যে পেশেন্ট গুলো হাসপাতাল আসলে এমনিতে ভর্তি, তারা অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই সব হচ্ছে আপনার ডিআইপির পেশেন্ট।
আচ্ছা, এখন আসি আমরা মিসেস রাশিদা, 32 years old, para, one vaginal delivery, housewife of middle socio-economic condition, hailing from Narayanganj, got admitted in this hospital at her 34 weeks pregnancy with the chief complaints of known case of DIP on insulin from 28 weeks pregnancy, admitted for glycemic control. দেখেন, ডায়াবেটিক পেশেন্ট অনেক কারণে ভর্তি হতে পারে। সে ভর্তি হতে পারে তার গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য, সে ভর্তি হতে পারে অবস্টেট্রিক ম্যানেজমেন্টের জন্য, যে এখন সিজার হবে সেজন্য ভর্তি হতে পারে, সে ভর্তি হতে পারে হাইপার টেনশনের জন্য, অনেক কারণে ভর্তি হতে পারে। এখন আমি জাস্ট সিম্পল এটাকে ডায়াবেটিস রাখার জন্য শুধু বলেছি গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য ভর্তি হয়েছে, তাহলে বাকিগুলো আসলে আপনারা পারবেন। হ্যাঁ, according to the statement of the patient, she was a regularly menstruating woman with average flow and duration. Her last menstrual period was 1st January 2024. Accordingly, her EDT will be 8th October 2024. Pregnancy also dated by early ultrasound scan. It was her planned pregnancy. She was on regular antenatal checkup and was duly immunized. Her anomaly scan was done. এখানে একটু anomaly স্ক্যানটাকে এমফেসিস দিচ্ছি যে তার কোনো মানে কোনো নেই, অ্যানোমালি নেই সেটা বোঝার জন্য। আর অ্যানোমালি স্ক্যান ওয়াজ ডান অ্যাট 20 weeks pregnancy which revealed no abnormality. On her regular antenatal checkup at 28 weeks pregnancy, she was diagnosed case of DIP. That's why insulin was added with dietary manipulation. Dietary manipulation তো ছিলই, তার সাথে ইনসুলিন অ্যাড করা হয়েছে. Dose was frequently adjusted with increasing gestational age but failed to control her glycemic status. For this reason, she admitted in this hospital for glycemic control. নাও শি ইজ অন, এখন বলতে হবে সে কি পাচ্ছে। নাও শি ইজ অন, এটা বলতেই হবে ইনসুলিন অ্যাক্টাপিড 18+18+10 and today her fasting blood sugar level is 5.5 millimole per liter. অনেক আপুরা বলে আপু এখন সে ইনসুলিন কত পাচ্ছে, এটা কিভাবে জানবো? কোনো কাগজপত্র দেখতে হবে না, পেশেন্ট নিজেই বলতে পারে। সে যদি দেখেন 2 বেলা ইনসুলিন পাচ্ছে তাহলে সে মিক্সড পাচ্ছে, হ্যাঁ মিক্সড ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং এর মিক্সচার পাচ্ছে, অথবা শুধু ইন্টারমিডিয়েট পাচ্ছে। আর যদি সে 3 বেলা পেয়ে থাকে তাহলে সে শর্ট অ্যাক্টিং পাচ্ছে। তাহলে পেশেন্ট পাচ্ছে ইনসুলিন একটা পেট 18+18+10 এবং টুডে হার ফাস্টিং ব্লাড সুগার লেভেল, এটা বলতে হবে। কারণ এটা হচ্ছে আপনি মানে আপনার ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা সেটা বুঝাবে। ইউজুয়ালি চেষ্টা করবেন এটা নর্মাল রেঞ্জে বলতে। আর যদি পেশেন্ট আজকের ব্লাড সুগার কত বলতে না পারে বা বলার আগেই পরীক্ষার হলে চলে আসে, তাহলে আপনি গতকালকে ব্লাড সুগার কত ছিল সকালে সেটা জিজ্ঞাসা করবেন এবং চাইবেন যে সেটা নর্মাল রেঞ্জে বলার জন্য, ঠিক আছে? বা 5.1 বা 5 মিলিমোল পার লিটার। আচ্ছা, পেশেন্ট এখন কোনো কমপ্লিকেশন আছে কিনা তা বোঝার জন্য, পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ রেসপিরেটরি এম্বারাসমেন্ট, অর্থাৎ পলিহাইড্রামনিওজ নাই, নো বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, ইউটিআই নাই, ভালভাল ইচিং। ইউটিআই, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন আর পলিহাইড্রামনিওজ, ম্যাক্রোসোমিক বেবি, এগুলো ডায়াবেটিসের বেশি কমন কমপ্লিকেশন। অন অবস্টেট্রিক্যাল obstetrical history, patient regarding obstetric history, patient is married for 4 years, mother of one child, delivered by vaginal delivery, no history at home, no history of congenitally anomalous baby, IUD, macrosomic baby or GDM in her previous pregnancy. Couple used Berian method for contraception. She is normotensive, previously non-diabetic. Her mother is diabetic. আর মাদার ডায়াবেটিকটাকে একটু কোট করে রাখেন, এটা কিছু কিছু ট্রিকি জিনিস আমাদের হিস্ট্রিতে ঢোকাতে হয়, এটা এরকম একটা জিনিস। আর বাওয়েল এন্ড ব্লাডার মুভমেন্ট ইজ নর্মাল। এখন আমরা এক্সামিনেশনে আসি। ডায়াবেটিক পেশেন্টের এক্সামিনেশনে আমাদের বিএমআইটা গুরুত্বপূর্ণ। আমরা পরীক্ষা হলে বিএমআই নিয়ে অনেক বেশি হওয়ার দরকার নেই। আপনি হাইট আর ওয়েটটা যদি মাপার ব্যবস্থা থাকে জাস্ট ওটা মেপে রেখে দিবেন। আর হচ্ছে ফান্ডোস্কোপি আমরা করব না। ফান্ডোস্কোপি আমরা সাধারণত করতে হয় বা ফান্ডোস্কোপির প্রসঙ্গটা আসে যদি অনেক বছর ধরে ডায়াবেটিস থাকে কারো, তার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যেসব পেশেন্ট পাবো সেখানে ফান্ডোস্কোপির অপশনটা আসবে না। সুতরাং জেনারেল এক্সামিনেশনেও ডায়াবেটিক পেশেন্টদের দেখেন তেমন কিছু নাই। হ্যাঁ, তেমন কিছু নাই। এখন আসি আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, abdomen uniformly enlarged with stria gravidarum and linea nigra, uterus soft, relaxed, non-tender, symphysiofundal height 35 centimeter, girth 95 centimeter. There is a single fetus with longitudinal lie and cephalic presentation. Amniotic fluid seems to be adequate. On auscultation, fetal heart rate 144 beats per minute, which is regular, and per vaginal examination not done. So from history and clinical examination, my provisional diagnosis, this is the case of second gravida, 34 weeks pregnancy with diabetes in pregnancy on insulin অথবা with DIP on insulin. আপনারা বলেন কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
আমরা এখন এই পেশেন্টটা পার্টিকুলারলি এই পেশেন্টটারই আমরা এক্সাম ক্রস কোশ্চেন গুলো পড়বো, এরপরে আমরা অ্যাজ এ হোল কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস আমরা আনার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, হিস্ট্রিটা লিখে ফেলবেন আপনারা, এরপর আমরা একটু এই হিস্ট্রি থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে পারে আমরা সেটাতে আসি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে পেশেন্টটার একটা জিনিস এখানে একটু বলি, আমি কিন্তু পেশেন্টের সাধারণত পলিহাইড্রামনিওজ বলাটা অ্যাভয়েড করি। আপনারা জানেন আমি পরীক্ষার হলে সবসময় একটু ট্রিকি জিনিসগুলো দিয়ে আসলে হিস্ট্রিটা সাজাতে চাই। আপনি যখন পলি বা এগুলো আনবেন, এটা আসলে ছাড়া, আলট্রাসাউন্ড ছাড়া ডায়াগনোসিস করা ডিফিকাল্ট, সুতরাং এগুলো না আনাই ভালো। হ্যাঁ, আনলেস সেটা একদম একদম অনেক বড় পলি না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি হাইপারগ্লাইসেমিয়া প্রেগন্যান্সি দুই রকম, একটা হচ্ছে জিডিএম এবং আরেকটা হচ্ছে ডিআইপি। জিডিএম এবং ডিআইপি, জিডিএম এ আমাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল থাকবে 5.1 থেকে 6.9 এবং 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ থাকবে হচ্ছে 8.5 থেকে 1। আর ডিআইপি তে হচ্ছে 7 এর চেয়ে বেশি, ফাস্টিং 11 এর চেয়ে বেশি। যে কোনো একটা যদি আপনার 7 এর বেশি 11 এর বেশি হয়, আপনার পেশেন্ট হয়ে যাবে ডিআইপি। আর রেঞ্জ যদি এরকম থাকে আপনি বলবেন জিডিএম, আপনি বলবেন জিডিএম। এই দুটা পার্থক্য করার প্রয়োজন কেন হলো? পার্থক্য করার প্রয়োজন হলো কারণ ডিআইপি তে অনেক বেশি হচ্ছে আপনার কমপ্লিকেশন বেশি, কনজেনিটাল অ্যানোমালি বেশি হয়, জিডিএম এ সাধারণত কোনো কনজেনিটাল অ্যানোমালি হয় না। এখন আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনি কেন বলছেন যে পেশেন্টটা ডিআইপি? কারণ পেশেন্টটা যখন প্রেগনেন্সিতে যখন ডায়াগনোসিস হয়েছে, দুইটাই প্রেগনেন্সিতে ডায়াগনোসিস হবে। ডিআইপির আরেকটা ব্যাপার আছে, প্রি জেস্টেশনাল মানে বিফোর প্রেগনেন্সি প্লাস আফটার প্রেগনেন্সি। হ্যাঁ, দুইটাই কিন্তু বিফোর প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি দুইটাই ডিআইপি। আর জিডিএম কিন্তু জাস্ট ইন প্রেগনেন্সি, এটা শুধুই প্রেগনেন্সিতে। বিফোর প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি এন্ড প্রেগনেন্সি দুইটাই ডিআইপি। প্রেগনেন্সিতেও ডিআইপি হতে পারে, বিফোর প্রেগনেন্সি ডায়াবেটিস যারা তাদেরকেও আপনি ডিআইপি বলবেন। অর্থাৎ ডিআইপির মধ্যে দুই ধরনের পেশেন্টই আসবে, বাট জিডিএম শুধুই প্রেগনেন্সিতে ডায়াগনোসিস, ঠিক আছে। এবং আমরা রেঞ্জ দেখে পার্থক্য করবো। এখন আপনার পেশেন্ট তো প্রেগনেন্সিতেই ডায়াগনোসিস হয়েছে, কিন্তু যখন ডায়াগনোসিস হয়েছে তখনই তার ওভার্ট কন্ডিশন, তার ফাস্টিং 7 এর বেশি, 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, সেটা তার 11 থেকে বেশি, এবং স্টার্টের সাথে তার হচ্ছে ইনসুলিন দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমার পেশেন্টটা আমার কাছে আমি আমি ডিআইপি বলছি। সো ডায়াগনোসড ইন ওভার্ট কন্ডিশন অ্যান্ড ইন দ্য বিগিনিং ট্রিটমেন্ট ওয়াজ স্টার্টেড উইথ ইনসুলিন, সেজন্য আমি ডিআইপি বলছি। আচ্ছা, এখন আমরা আসি যে রিস্ক ফ্যাক্টর কি কি, কাদের বেশি হয়। তো আপনাকে একদম এভাবে করে রিস্ক ফ্যাক্টর নাও ধরতে পারে, এটা নাইস গাইডলাইনে রিস্ক ফ্যাক্টর অফ জিডিএম বলেন বা কাদের হচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস বেশি হবে, সেটা হচ্ছে ওবেসিটি, বিএমআই যদি 30-এর চেয়ে বেশি থাকে, তার যদি আগে কোনো ম্যাক্রোসোমিক বেবির হিস্ট্রি থাকে, যার যে বাচ্চার ওজন 4.5 কেজির চেয়ে বেশি, প্রিভিয়াস হিস্ট্রি অফ তার আগের প্রেগনেন্সিতে, যেটা আমরা জিজ্ঞাসা করেছি হিস্ট্রিতে জিডিএম আছে ছিল কিনা, ছিল না সেটা। একটা হচ্ছে নন ককেশিয়ান যারা, মানে আমরা নন ককেশিয়ান এন্ড ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এর মধ্যে যদি ডায়াবেটিস থাকে তাহলে তাদের বেশি হবে। আমাদের ওজিএসবির গাইডলাইনে আরো কিছু আছে, পিসিওএসও আছে আমাদের ওজিএসবির গাইডলাইনে, আছে প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিল বার্থ বেবি, আমাদের ওজিএসবি গাইডলাইনে আছে বয়স যদি 35-এর চেয়ে বেশি হয়, সেগুলো আছে। এটা কিন্তু আরসিওজি তে নাই বা নাইস গাইডলাইনে নাই। হ্যাঁ, এই জন্য ওই তিনটা আপনারা চাইলে বলতে পারেন, না চাইলে নাও বলতে পারেন, বাট এই পাঁচটা আরসিওজি তে আছে এবং হচ্ছে নাইস গাইডলাইনে আছে। বিএমআইটা 30-এর চেয়ে বেশি, বা প্রিভিয়াস ম্যাক্রোসোমিক বেবি, প্রিভিয়াস জিডিএম এর হিস্ট্রি, নন ককেশিয়ান এন্ড ডায়াবেটিক মেলাইট, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ডায়াবেটিক। আপনার পেশেন্টের ক্ষেত্রে দুইটা রিস্ক ফ্যাক্টর আছে। আপনার পেশেন্টের মায়ের ডায়াবেটিস আছে, সুতরাং এটা একটা রিস্ক ফ্যাক্টর। কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলেও আমরা সবাই নন ককেশিয়ান, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনার পেশেন্টের কখন ডায়াগনোসিস করা হয়েছে? 28 সপ্তাহে। পেশেন্ট তো রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে ছিল। এই যে ডায়াগনোসিসটা, এটাকে আমরা স্ক্রিনিং বলি। তাহলে ডায়াবেটিস কিন্তু সব পেশেন্টকে আমাদের প্রেগনেন্সিতে স্ক্রিনিং করতে হবে। কখন করতে হবে? ইন দা বুকিং এ আমাদের করতে হয়। আপনার পেশেন্টও নিশ্চয় করেছে, কিন্তু তখন তার নর্মাল ছিল। সো বুকিং এ যখন নর্মাল থাকে তখন আমরা 24 থেকে 28 সপ্তাহে একবার করি। যেটা আপনার পেশেন্টের করতে গিয়ে এই পেশেন্টের তার ধরা পড়েছে, এবং সবগুলোই হবে ওজিটিটি, এবং সেটাও যদি নর্মাল থাকে তখন আমরা করি 34 থেকে 36 সপ্তাহে। তো আমরা 3 বার ডায়াবেটিস স্ক্রিনিং করি থ্রু ওজিটিটি। আপনার পেশেন্টের সেকেন্ড বারে ধরা পড়ে গেছে। আচ্ছা, এটা একটা ইউনিভার্সাল স্ক্রিনিং, সব পেশেন্টের করতে হবে। আচ্ছা, এবং এটা আমরা ওজিটিটি দিয়ে করব।
আচ্ছা, এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিসে কি কি কমপ্লিকেশন হতে পারে। সো ম্যাটার্নাল কমপ্লিকেশন দিয়ে আমরা শুরু করি, যে আমার পেশেন্টের যেটা হতে পারে সেটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। প্রি এক্লাম্পসিয়া কেন হবে? ডিউ টু হাইপার প্লাসেন্টোসিস। আমার পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে, যদি আমি বিপি নর্মাল পেয়েছি, বাট ইনফেকশন হতে পারে, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। কারণ হচ্ছে গ্লুকোজ কন্টেন্ট বেড়ে যায় ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউরিনারি ট্র্যাক্ট। সো increased glucose content in the epithelium, which leads to glycosuria, and glucose always promote bacterial growth, যে কারণে খুব রিপিটেড ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। আরেকটা হচ্ছে পলিহাইড্রামনিউজ। পলিহাইড্রামনিউজ কেন হবে? কারণ হচ্ছে ম্যাটার্নাল হাইপারগ্লাইসেমিয়া যেটা, সেটা কিন্তু বাচ্চারও হাইপারগ্লাইসেমিয়া করে এবং বাচ্চার ইউরিন প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হয়ে বাচ্চার ইউরিন প্রোডাকশন বাড়িয়ে দিবে। নাম্বার ওয়ান, গ্লুকোজ কন্টেন্ট ইন দ্য অ্যামনিওটিক ফ্লুইড, ইটস ইরিটেট অ্যামনিওটিক এপিথেলিয়াম। গ্লুকোজ কন্টেন্ট ইন দ্য অ্যামনিওটিক ফ্লুইড, ইট ইরিটেট অ্যামনিওটিক এপিথেলিয়াম। সুতরাং অ্যামনিওটিক এপিথেলিয়ামে ইরিটেশনের কারণেও কিন্তু আপনার হাইড্রামনিউজ হবে। আর যদি কনজেনিটাল অ্যানোমালি থাকে, যেটা আপনার পেশেন্টের নাই, সুতরাং এটা বলবেন না, যেহেতু অ্যানোমালি স্ক্যান নর্মাল, তাহলে এটা আমরা বলবো। তো গ্লুকোজ কন্টেন্ট বেড়ে যাওয়ার কারণে এবং বাচ্চার ইউরিন প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে পলি হয়। পলি যদি বেশি হয় তাদের প্রমও বেশি হবে। পলি যদি বেশি হয় তারা প্রিটার্ম লেবারেও চলে যাবে। পলি বেশি হলে রেসপিরেটরি এম্বারাসমেন্ট হবে। এগুলো সব পলিহাইড্রামনিউজের কমপ্লিকেশন। তাহলে এইগুলো হচ্ছে আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনি কমপ্লিকেশন বলবেন। ইনফেকশন বলতেই হবে, পলিহাইড্রামনিউজ বলতেই হবে। আচ্ছা, আপনার পেশেন্টের নতুন ডায়াবেটিস, সুতরাং ডায়াবেটিক নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এগুলো আমরা কখনোই আনবো না। যেসব পেশেন্ট অনেক বছর ধরে ডায়াবেটিস তাদের ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, এখন আসি আমাদের পেশেন্টের লেবারে কি কমপ্লিকেশন হতে পারে। ডায়াবেটিক পেশেন্ট লেবারে কমপ্লিকেশন একটাই বলবেন, সেটা হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া, শোল্ডার ডিস্টোসিয়া, শোল্ডার ডিস্টোসিয়া। হ্যাঁ, কারণ ম্যাক্রোসোমিক বেবি বেশি হয়। এটা ছাড়া আপনি বলবেন প্রোলংড লেবার, genital tract injury, it increase operative interference and also can result in PPH. আচ্ছা, পিউরপেরামে আপনি যদি একটাই বলবেন সেটা বলবেন পিউরপেরাল সেপসিস, আর কোনোটা না বললেও চলবে। সো একটা একটা করে আমরা বলবো, খুব বেশি আমরা বলবো না। এরপর আমরা চলে আসে যে আপনার পেশেন্টের ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে। ফিটাল কমপ্লিকেশন কি কি হতে পারে এবং নিউন্যাটাল কমপ্লিকেশন কি হতে পারে। ফিটাল এবং নিউন্যাটাল আলাদা। আপনার যে পেশেন্ট আপনি বর্ণনা করেছেন ম্যাডাম, এই পেশেন্টের ম্যাক্রোসোমিক বেবি হতে পারে। ম্যাক্রোসোমিক বেবি কেন হয়? কারণ মায়ের গ্লুকোজ বাচ্চার মধ্যে চলে যায়, বাচ্চারও হাইপারগ্লাইসেমিয়া হয়, যে কারণে বাচ্চার প্যানক্রিয়াস হাইপারট্রফি হয়, কারণ প্যানক্রিয়াস থেকে অনেক অনেক ইনসুলিন বাচ্চা তৈরি করতে হয়। এই জন্য বাচ্চার প্যানক্রিয়াস লিভারের মতো হয়ে গেল। ধরো কি আঁকছি, প্যানক্রিয়াসও ভুলে গেছি। আচ্ছা, বাচ্চার প্যানক্রিয়াসটা হাইপারট্রফি হবে, কারণ হচ্ছে প্যানক্রিয়াস থেকে অনেক বেশি ইনসুলিন রিলিজ হতে হবে। বাট ইনসুলিন ইজ এ অ্যানাবলিক হরমোন, সো ইট ডিপোজিট ফ্যাট অন দ্য শোল্ডার। তাহলে ম্যাটার্নাল গ্লুকোজ গোজ টু fetus and causes fetal hyperglycemia, and which ultimately results in pancreatic hypertrophy of the fetus, and it release anabolic insulin. Insulin causes deposition of fat, especially in the shoulder. আর এটা হচ্ছে ম্যাটার্নাল ফ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চার মধ্যে গিয়ে বাচ্চার অ্যাডিপোসিটি করতে পারে। অর্থাৎ মায়ের গ্লুকোজ, মায়ের ফ্যাটি অ্যাসিড দুইটাই বাচ্চার মধ্যে অ্যাডিপোসিটি করতে পারে। সেকেন্ড একটা হতে পারে সাডেন ফিটাল ডিমাইস। সাডেন ফিটাল ডিমাইস এটা কিভাবে হতে পারে? আপনি যে পেশেন্ট বলেছেন ডিআইপি, সেখানেও এটা হতে পারে। কারণ হচ্ছে ফিটাল হাইপারগ্লাইসেমিয়া। ফিটাল হাইপারগ্লাইসেমিয়া থেকে ফিটাল হাইপার ইনসুলিনিমিয়া হবে, কারণ বাচ্চার প্যানক্রিয়াস থেকে অনেক বেশি ইনসুলিন রিলিজ হবে। ইনসুলিন ইজ এ অ্যানাবলিক হরমোন, দ্যাটস ওয়াই ইনক্রিজ অক্সিজেন ডিমান্ড ইন বেবি। বাচ্চার যা অক্সিজেন ডিমান্ড ছিল তার থেকে বেড়ে যাবে। এদিকে মায়ের হচ্ছে ডিআইপি, মায়ের যে হিমোগ্লোবিন সেগুলো সব গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। সো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন হ্যাজ লেস অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, which ultimately results in hypoxia in the baby and baby can be dead. সেকেন্ড একটা হতে পারে, সেটা হচ্ছে বাচ্চার হাইপারগ্লাইসেমিয়ার কারণে, বাচ্চার হাইপারগ্লাইসেমিয়া কজেস হাইপার ভিসকোসিটি অফ ফিটাল ব্লাড। বাচ্চার ব্লাডের হাইপার ভিসকোসিটি হবে, কজেস পলিসাইথেমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া এন্ড থ্রম্বাস ফর্মেশন। তো বাচ্চার হাইপারগ্লাইসেমিয়া বাচ্চার ব্লাডের ভিসকোসিটি বাড়িয়ে দিয়ে সেখান থেকে থ্রম্বাস তৈরি করতে পারে। থার্ড জিনিসটা হবে ডিআইপি তে, সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি হতে পারে ডিআইপি তে অনেক, যা এটা একটা কি কি কনজেনিটাল অ্যানোমালি সবচেয়ে বেশি হবে হার্টে, এটা ছাড়া সিএনএস, রেনাল সিস্টেম এবং জিআইটি তেও হতে পারে। যেমন হার্টে সবচেয়ে বেশি হবে এসডি, ভিএসডি, ফ্যালোস্ট্রেটালজি, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয়, এগুলো দপ্তে আছে নিউরাল টিউব ডিফেক্ট, অ্যানেনকেফালি, মাইক্রোকেফালি।
রেনাল হবে অ্যাজেনেসিস, ইউরেটার ডুপ্লিকেশন, হাইড্রোনেফ্রোসিস। জিআইটি তে হয় ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ওমফ্যালোসিস, সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি। ডিআইপি তে কনজেনিটাল অ্যানোমালি গুলো হয়। জিডিএম এ সাধারণত কোনো কনজেনিটাল অ্যানোমালি হয় না, এটা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবে। জিডিএম এ দুইটা কনজেনিটাল অ্যানোমালি হতে পারে কেউ কি বলতে পারবেন সেই দুটার নাম কি? সেই দুটার নাম কি কেউ বলতে পারবেন? আপুরা নেই, ক্লাসে নেই, আছেন তো? জিডিএম কি কি কনজেনিটাল অ্যানোমালি করতে পারে কেউ বলতে পারবেন? আচ্ছা, একটা হচ্ছে স্যাক্রাল কর্ডাল অ্যাজেনেসিস। রিগ্রেশন। হ্যাঁ, কর্ডাল রিগ্রেশন সিনড্রোম, আর একটা হচ্ছে স্যাক্রাল অ্যাজেনেসিস। এই দুইটা করতে পারে। হ্যাঁ, এই দুইটা ছাড়া সাধারণত জিডিএম আর কোনো কনজেনিটাল অ্যানোমালি করে না, কারণ জিডিএম অ্যাকচুয়ালি ডেভেলপ করে অনেক লেটার প্রেগনেন্সিতে, ততদিনে কিন্তু আপনার হয়ে যায়, আপনার হচ্ছে অর্গানোজেনেসিস হয়ে যায়। হ্যাঁ, যে কারণে অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি করতে পারে না। এখন আসি অন্য কমপ্লিকেশন, সেটা হচ্ছে নিউন্যাটাল কমপ্লিকেশন। বাচ্চারও কিছু কমপ্লিকেশন আপনার করতে পারে। ডায়াবেটিস কি কি কমপ্লিকেশন করতে পারে নিউন্যাটাল? বাচ্চা হওয়ার পরে আরডিএস করে, বাচ্চা হওয়ার পরে হাইপোগ্লাইসেমিয়া করে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ব্যাখ্যা সহ করতে হবে। আরডিএস কিভাবে করে? হাইপার ইনসুলিনেমিয়া। হাইপার ইনসুলিনেমিয়া যখন হয়, ইনসুলিন যখন বেড়ে যায়, সো ইনসুলিন যেটা করে অলওয়েজ অ্যান্টাগনাইজ দ্য অ্যাকশন অফ কর্টিসল। ইনসুলিন কিন্তু কর্টিসলকে কাজ করতে দেয় না, এই জন্য সারফেক্টেন রিলিজ হয় না, সারফেস টেনশন বেড়ে যায়, আরডিএস হয়। আর হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি হয়? হাইপোগ্লাইসেমিয়াটা কেন হবে? যখনই আমরা কট ক্ল্যাম্প করে বাচ্চাকে, মাকে আলাদা করে ফেলছি, মায়ের কাছ থেকে কোনো গ্লুকোজ বাচ্চা আর পাবে না, কিন্তু ইনসুলিন তো হচ্ছে রিলিজ হতে, মানে বাচ্চার ভেতরে তো ইনসুলিন রয়ে গিয়েছিল, বাচ্চার তো নিজস্ব অনেক ইনসুলিন ছিল। আর মায়ের কাছ থেকে সে গ্লুকোজ পাচ্ছে না, কিন্তু তার শরীরে ইনসুলিন গুলো, তার শরীরের ভেতরে যা গ্লুকোজ বাকি ছিল সবগুলোকে সেলের ভেতরে ঢুকিয়ে দিবে এবং সাডেন হাইপোগ্লাইসেমিয়া হবে। তো এই দুটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে কমপ্লিকেশন। তাহলে আমরা ফিটাল কমপ্লিকেশন পড়লাম, ম্যাক্রোসমিক বেবি, সাডেন ফিটাল ডেমাইস, কনজেনিটাল অ্যানোমালি। নিউনেটাল কমপ্লিকেশন দুটা, একটা হচ্ছে আরডিএস, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। নাও হাউ উইল ইউ ম্যানেজ ইউর কেস? হ্যাঁ, হাউ উইল ইউ ম্যানেজ? আমরা আরো কিছু খুচরা খাঁচা জিনিস পড়বো, কিন্তু আগে আমাদের কেসটা আগে আলোচনা করে ফেলতে হবে। আপনি যে কেসটা প্রেজেন্ট করছেন, যে গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য ভর্তি হয়েছে, এই পেশেন্টটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? সো জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ফলো আপ এন্ড অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা এইভাবে পড়বো। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে আপনি পেশেন্টকে প্রথমে কাউন্সিলিং করতে হবে, তার ডায়াগনোসিস কি, প্রগনোসিস কি, নিড ফর ফলো আপ, তার ড্রাগস, তার যে বেশি টাকার ওষুধ লাগবে, ড্রাগস এর সাইড ইফেক্টস, ফ্রিকোয়েন্ট ফলো আপ, এনআইসিইউ, নিড ফর এনআইসিইউ, এই জিনিসগুলো আমরা কাউন্সিলিং করব। এবং এখানে এমডিটিটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে উইথ ডায়েটিশিয়ান অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট। এটা আমাদের একটা মাতবরি না করলেও চলবে, এই দুইজনকে লাগবে। এখন আসে স্পেসিফিক ম্যানেজমেন্ট। ডায়াবেটিসের স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। আপনার পেশেন্টের জন্য আপনি প্রথমে আসেন ডায়েট। ডায়েট এটাকে আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি, এবং এটা ঠিক করে দেয় হচ্ছে ডায়েটিশিয়ান, এবং এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু বিএমআই। কারো বিএমআই যদি 25-এর কম হয় তার জন্য 3000 ক্যালোরি, 3000 মানে ক্যালোরি। কারো যদি বিএমআই হয় 25 থেকে 30, তার জন্য হচ্ছে 2500 ক্যালোরি। কারো বিএমআই যদি 30 থেকে 35 হয় তার জন্য হচ্ছে 1250 ক্যালোরি আমরা হচ্ছে ডায়েট ঠিক রাখি। আচ্ছা, এবার আসে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে পেশেন্ট প্রতি মানে 30 মিনিট করে করে হাঁটবে প্রতিদিন, এবং সপ্তাহে 5 দিন, এটা হচ্ছে ডিসিপ্লিন। সপ্তাহে 5 দিন। কারো যদি পলিহাইড্রামনেস থাকে, প্রিটার্ম লেবার থাকে, এরকম রিস্ক থাকে, তারা ছাড়া বাকিরা সবাই প্রতিদিন 30 মিনিট করে হাঁটতে পারবে, কোনো ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করার দরকার নেই। এখন আসি আমরা ড্রাগস। ড্রাগস আপনার পেশেন্ট অলরেডি পাচ্ছে ইনসুলিন। ইনসুলিন, আচ্ছা, এখন ইনসুলিন আমরা কিভাবে, এখন আপনার পেশেন্টটাকে আমরা কিভাবে ফলো আপ করবো যে তার ইনসুলিনটা ঠিক আছে কিনা, বা ইনসুলিনটা আমরা কিভাবে দিচ্ছি? আচ্ছা, ইনসুলিনটা আমরা কিভাবে আমরা ইনসুলিন শুরু করি, সব সময় আমাদের ডোজ ক্যালকুলেশন করতে হবে। ধরেন একটা পেশেন্ট, আমরা সবসময় কিন্তু শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনই দিব, আমরা কখনো লং অ্যাক্টিং দেই না, কারণ আমরা প্রলংড পিরিয়ড অফ হাইপোগ্লাইসেমিয়া চাই না। আমরা চাই গ্লাইসেমিক কন্ট্রোল, নট হাইপোগ্লাইসেমিয়া। লং অ্যাক্টিং যেগুলো, সেগুলো হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা ট্রাইমেস্টার ভিত্তি করে করে আমাদেরকে হচ্ছে গিয়ে ইনসুলিনটা আসলে ডোজ আপনার ঠিক করতে হয়, স্টার্টিং ডোজ ঠিক করতে হয়। যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে এটা বডির ওজনের সাথে 0.8 গুণ করতে হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে 1, এন্ড থার্ড ট্রাইমেস্টারে 1.2 ইন্টু বডি ওয়েট, এভাবে করে আমরা ঠিক করি। হ্যাঁ,
আচ্ছা, এখন আপনার পেশেন্ট যদি এমন হয় যে আপনার পেশেন্ট সেকেন্ড ট্রাইমেস্টারে, যদিও আপনার পেশেন্ট থার্ড ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টার আমি সুবিধার জন্য আমি 1 দিয়ে গুণ করছি, এবং হচ্ছে পেশেন্টের ওজন হচ্ছে 60 কেজি, তাহলে তার জন্য টোটাল ইনসুলিন হবে 60 ইউনিট। ওজন এবং কত ট্রাইমেস্টার, ওজন এবং কত ট্রাইমেস্টার, সো ওজনের সাথে ডিপেন্ডেন্ট। ওজন মানে নাহলে তো সব সেলে কাজ করতে পারবে না। এখন আপনার পেশেন্ট ধরেন, আমার পেশেন্ট আমি তো বলেছি কত সপ্তাহ প্রেগনেন্সি, আমরা বলেছি আসলে 34 উইকস প্রেগনেন্সি, তাতে এটা 1.2 দিয়ে গুণ করার কথা, বাট আমরা হিসাবে সুবিধার জন্য আমরা আসলে 1 দিয়ে গুণ করে দেখাচ্ছি। আর হচ্ছে বডি ওয়েট, এই 60 হচ্ছে বডি ওয়েট, তাহলে আমাদের 60 ইউনিট আপনার হচ্ছে ইনসুলিন লাগবে। এই ইনসুলিনের মধ্যে 2/3 আমরা সকালে দিব, 2/3 আমরা দিব সকালে, এবং 1/3 আমরা দিব নাইটে। 2/3 দিব আমরা মর্নিং ইভিনিং, সকালে না, মর্নিং প্লাস ইভিনিং, এন্ড 1/3 আমরা দিব হচ্ছে নাইটে। তাহলে 60 2/3 হচ্ছে আমাদের 40, এবং 60 1/3 হচ্ছে আমাদের 20। তাহলে মর্নিং এ আমাদের এই যে 40 2/3 আমাদেরকে দিতে হবে মর্নিং এ। 40 যে 2/3 সেটা আমাদেরকে মর্নিং এ দিতে হবে, এবং সেটা হবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং 40 1/3 আমাদের দিতে হবে শর্ট অ্যাক্টিং। আর যেটা নাইট ডোজ 20-এর হাফ আমাদেরকে দিতে হবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এন্ড হাফ আমাদের দিতে হবে শর্ট অ্যাক্টিং। আপনারা কেউ বুঝতে অসুবিধা হলে সাথে সাথে জানাবেন। তাহলে 2/3 কত, 40-এ 2/3 হচ্ছে 26, আর 1/3 হচ্ছে আপনার 14, আর 20-এর হাফ হচ্ছে স্টার্টিং ডোজ হবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 26 প্লাস 0 প্লাস 10, অ্যান্ড শর্ট অ্যাক্টিং আমরা জানি 3 বেলা দিতে হয়, তাহলে 14কে আমাদের ভাগ করতে হবে 7-7 করে, 7-7 ভাগ না করে আমরা 8-6 করে ভাগ করি, 8-6 করে ভাগ করি, তাহলে শর্ট অ্যাক্টিং দিতে হবে 8 প্লাস 6, আর রাতে 10। এই হচ্ছে আমাদের ডোজ। এটা এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা বল, এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা বল। এখন আপনার পেশেন্ট পাচ্ছে 18+18+10, শুধু শর্ট অ্যাক্টিং পাচ্ছে। তাহলে আপনাকে এখন কি করতে হবে, আপনি এখন কি করবেন? সে কিন্তু অন্যভাবে ডোজটা শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে আপনি বলবেন যে আমি মনিটর করব। মনিটর কিভাবে হবে? মনিটর কখনো ওজিটিটি দিয়ে হয় না, আমরা ক্যাপিলারি ব্লাড নেই, অর্থাৎ রিফ্লো বলা হয় এটাকে। মনিটরিংটা আমরা কি করবো বলুন ম্যাডাম, আমাদের পেশেন্ট যেহেতু আনকন্ট্রোলড, আমরা সারা দিনে 6 বার মনিটর করব। এটা হবে ফাস্টিং, এটা হবে বিফোর মানে ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ সকালে, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার আফটার লাঞ্চ, অ্যান্ড 2 আওয়ার আফটার ডিনার। ও, এখানে একটু বাদ পড়ে গেছে, এখানে একটা বাদ পড়ে গেছে, বিফোর লাঞ্চ অ্যান্ড বিফোর ডিনার। ঠিক আছে, আমরা কিন্তু এই 6 বার তার মনিটর করব, 6 বার। ঠিক আছে আপুরা, এখন ধরেন ওর আমাদের টার্গেট কত, আমাদের ফাস্টিং টার্গেট হচ্ছে 5.3, অ্যান্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট আমাদের টার্গেট হচ্ছে 6.7। 5.3 6.7, 5.3 6.7, এটা আমাদের টার্গেট। এখন আমরা দেখলাম যে সকালে তার ফাস্টিং হলো 7, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট হচ্ছে 8, বিফোর লাঞ্চ হচ্ছে 5, আফটার লাঞ্চ হচ্ছে 10, বিফোর ডিনার হচ্ছে 9, আফটার ডিনার হচ্ছে 11। এইরকম এইরকম আমরা পেলাম। তাহলে আপনি দেখেন একদমই কন্ট্রোলে নেই। আমরা প্রথমে আসি, তাহলে ডোজ তার কত ছিল? ধর আমাদের হিসেবে তার ডোজ হওয়ার কথা হচ্ছে 26 প্লাস 0 প্লাস 10, অ্যান্ড 6 প্লাস 4 8 প্লাস 10, এটা। আর আপনার পেশেন্ট ধরেন পাচ্ছে 14+14 কিছু একটা সে বললো, হ্যাঁ। তখন আপনি দেখলেন যে পোস্ট প্রান্ডিয়াল গুলো, অর্থাৎ ভরা পেটে গুলো তার বেশি আসছে, তার আসা দরকার 6.7, তার মানে 6.7, তার আসছে এরকম। তখন আফটার যে পোস্ট প্রান্ডিয়াল গুলো, সেগুলোকে কমানোর জন্য আমরা শর্ট অ্যাক্টিং কে বাড়াবো। পেশেন্ট যদি 14 পেয়ে থাকে সেটাকে আর 2 বা 4 বাড়িয়ে দিতে হবে। পেশেন্ট যদি 6 পেয়ে থাকে সেটা বাড়িয়ে দিতে হবে, দুপুরেরটা বাড়িয়ে দিতে হবে, রাতেরটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ শর্ট অ্যাক্টিং বাড়াবো আমরা পোস্ট প্রান্ডিয়াল গুলোকে কমানোর জন্য, ভরা পেটে কমানোর জন্য শর্ট অ্যাক্টিং বাড়াবো। আর
পেশেন্টের আপনি দেখেন তার ফাস্টিংও বেশি, তার সকালের ফাস্টিংটাও আমাদের লেভেলের থেকে বাইরে এবং রাতে বিফোর ডিনারটাও লেভেলের থেকে বাইরে। সেটা আপনি কখনো পোস্টপ্রান্ডিয়াল দিয়ে মেনটেন করতে পারবেন না, এটার জন্য আপনাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিতে হবে। আপনার পেশেন্ট যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং না পায়, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যোগ করতে হবে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সকালের ফাস্টিং কমানো, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যে 2 বেলা, সকালের ফাস্টিং কমানোর জন্য রাতের ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বাড়াতে হয়, রাতের বিফোর ডিনার কমানোর জন্য সকালের ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বাড়াতে হয়, কারণ এরা 12 ঘন্টা পরে গিয়ে কাজ করে। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আপনার ফাস্টিং গুলোর উপরে কাজ করবে। ঠিক আছে, এটা হলো বেসিক। তাহলে আপনার পেশেন্টের আপনি মনিটর করে গেলেন। মনিটর করে গেলেন কিভাবে আমরা মনিটর করবো? প্রতিদিন 6টা করে স্যাম্পল নিব প্রতিদিন, যতক্ষণ পর্যন্ত পেশেন্টের এটা কন্ট্রোল না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পেশেন্টের কন্ট্রোল না হয়। এরপর আমরা নর্মালি কি করি? নর্মালি আপনার যাদের হচ্ছে 28 সপ্তাহ পর্যন্ত মাসে একবার, কন্ট্রোল হয়ে যাওয়ার পর 28 সপ্তাহ পর্যন্ত মাসে একবার ফাস্টিং ব্লাড সুগার আর 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, আর কোনো ওজিটিটি হবে না, এটা করি 1 মাস পর পর। আর 28 সপ্তাহ থেকে বেশি হলে আমরা 15 দিন পর পর ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করি। আর 32 সপ্তাহ পার হয়ে গেলে আমরা উইকলি ফাস্টিং ব্লাড সুগার এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করি। এটা ল্যাবে করি। ল্যাব প্রতিদিন বাসায় তো সে করছে, প্রতিদিন বাসায় তো বা হাসপাতালে সে করছে, কিন্তু ল্যাবে একটা টেস্ট করতে হবে, ক্যাপিলারি ব্লাড না ভেনাস ব্লাড নিয়ে। এখন আপনার পেশেন্ট 32 সপ্তাহের বেশি, তাহলে বলবেন ম্যাডাম আমরা উইকলি ফাস্টিং ব্লাড সুগার এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট দেখবো, এবং আমার টার্গেট ফাস্টিং 5.3 এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট 6.7। ঠিক আছে, দেন আমাদের ফলো আপ হয়ে গেল। এখন আসি আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। সো টাইম অফ ডেলিভারি, আপনার পেশেন্ট কি ডিআইপি? নর্মালি ডিআইপি যদি হয় আমরা 37 থেকে 39 উইকস এর মধ্যে ইন্ডাকশন দিই। 37 থেকে 39 উইকস, যদি কোনো কমপ্লিকেশন হয় আগেও ইন্ডাকশন দেয়া লাগতে পারে। বাট জিডিএম পেশেন্ট কিন্তু আমরা 40 সপ্তাহ 6 দিনের সময় ইন্ডাকশন দিব। সো পার্থক্য আছে, আপনার পেশেন্টের 36 থেকে 39, এখন মাত্র পেশেন্ট 34 সপ্তাহ, আরো 3 থেকে 4 সপ্তাহ রয়ে গেছে। Mode of delivery, vaginal delivery is preferred, depend on Bishop scoring and clinical pelvimetry. Usually VBAC ও করা যায়। ডায়াবেটিস থাকলে যদি বাচ্চা এভারেজ সাইজ হয়, প্রিভিয়াস সিজার থাকলেও কিন্তু আমরা এনবিডি করতে পারি। 4 কেজির উপরে বাচ্চা হলে আমাদের সিজারিয়ান সেকশন করতে হয়, এন্ড প্লেস অফ ডেলিভারি ইন এ টার্সিয়ারি হেলথ কেয়ার হসপিটাল। এখন আসে লেবারে ম্যানেজমেন্ট। লেবারে কিন্তু আমরা পেশেন্টদেরকে কোনো খাবার মুখে দিই না, এই জন্য কিন্তু কোনো ইনসুলিনও দিই না। সো লেবারে পেশেন্টের ডিরেক্ট কোনো ইনসুলিন পেশেন্ট পায় না, পেশেন্ট পায় হচ্ছে ফ্লুইড, এবং ফ্লুইড এটা ডিএ বা ডিএনএস হিসেবে পায়, 1 লিটার ডিএ বা ডিএনএস। এটাকে আমরা নিউট্রিলাইজিং ডোজে দেই, আইদার এটাকে আমরা হাফ নিউট্রিলাইজিং অথবা ফুল নিউট্রিলাইজিং ডোজে দেই। এটাকে আমরা হাফ নিউট্রিলাইজিং ডোজে দিব যদি 10 ইউনিট ইনসুলিন দেই, আর ফুল নিউট্রিলাইজও আমরা করতে পারি যদি 20 ইউনিট ইনসুলিন দিই। অর্থাৎ সরাসরি কোনো ইনসুলিন দিব না, আমরা ড্রিপে দিব। এবং আমরা আওয়ারলি, লেবারে আওয়ারলি আমরা ব্লাড সুগার মনিটর করবো, এন্ড আমাদের টার্গেট হচ্ছে 4 to 7, 4 থেকে 7 থাকা। এবার ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে এরপর আমরা বাচ্চার কি করব? বাচ্চাকে হাফ 1 আওয়ারের মধ্যে মায়ের সাথে ব্রেস্ট ফিডিং স্টাবলিশ করতে হবে, এবং বাচ্চার 2 থেকে 4 ঘন্টা পর পর আমরা ব্লাড সুগার মনিটর করব। আমাদের টার্গেট হচ্ছে বাচ্চার জন্য 2.6 মিলিমোল/লিটার, এর চেয়ে যদি কমে যায় নিউনাটোলজিস্টের কাছে পাঠাতে হবে। মায়ের ক্ষেত্রে কি করব? আপনার পেশেন্ট ডিআইপি, এত এত ভারী ডোজে ইনসুলিন পাচ্ছে, তার হঠাৎ করে তো আপনি ইনসুলিন বন্ধ করতে পারবেন না। ইউজুয়ালি আমরা রিডিউস দ্য ডোজটা আমরা রিডিউস করে দিই। ইউজুয়ালি আমরা সাধারণত আপনার হচ্ছে হাফ ডোজ করে দিই, হাফ ডোজ। কিন্তু ও যদি জিডিএম হতো আর আপনি করতেন স্টপ দ্য ড্রাগ, কারণ সেটা প্রেগনেন্সি বাচ্চা হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যায়, বাচ্চা হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যায়। আর কন্ট্রাসেপশন, যে কোনো কন্ট্রাসেপশনই আমরা ডায়াবেটিক পেশেন্টদের দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের জিডিএম এখন বা ডিআইপি। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কারণ আমরা এখান থেকে এখন ছোট ছোট কিছু কিছু প্রশ্ন উত্তর করবো। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপুরা আজকে তো চুপচাপ কেন? আপনাদের তো রোজা এখন শুরু হয়নি, আপনারা তো চুপচাপ কেন? তার মানে আপনারা ডায়াবেটিসটা আগে জানতেন? কারণ এখানে তো অনেক নতুন জিনিস বলা হচ্ছে। আপনারা ডায়াবেটিসটা আগেই জানতেন, বা আপনাদের ক্লাস হয়েছে বা পড়িয়েছে হয়তো কোর্সে, এরকম কিছু? আপনারা কি ক্লাসে আছেন?
জি আপু, আছে আছে। আচ্ছা, না আপনার কোনো আওয়াজ করছে না, কোনো কথা বলেন না। কোনো আপু কথা বলে না, একজন আপু ছাড়া বাকিরা কেউ কথা বলেন না, কেন কথা বলেন না বলেন তো? আপনারা যদি কথা না বলেন আমার তো কোনো লস নেই, আমি তো বলে চলে যাব, সব বলে চলে যাব, আমি যা যা প্রিপেয়ার করে এনেছি সব বলে চলে যাব, কিন্তু এর থেকে মানে আপনাদের যদি কোনো নিজস্ব কনফিউশন থাকে সেটা তো আর আমি জানলাম না। সেটা আমি আপু, জানলামও না এবং সেটা আমার অ্যাসেস করার সুযোগ নেই। হ্যাঁ বলেন। আইইউসিডি কি দেওয়া যাবে কন্ট্রাসেপশনের মানে এটা? দেয়া যাবে, এটাতে তেমন কোনো ইনফেকশন হবে না। হ্যাঁ, বা এটাতে যে সাবক্লিনিক আইওডিতে যে সাবক্লিনিক্যাল ইনফ্লামেশনটা হয় এটার জন্য ক্ষতি হবে না। হ্যাঁ, তবে কোনটা হার্ট ডিজিজে ক্ষতি হবে, কারণ হার্ট ডিজিজে আমরা ন্যূনতম ইনফেকশনও চাই না, হার্ট ফেলিওর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখানে দেয়া যাবে। আচ্ছা আপনি আপু, আরেক। পিঁপড়াল জি। সেপসিসে দিতে পারবেন না, কিন্তু এটাতে আচ্ছা দিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা আপু, আরেকটা হচ্ছে যদি পেশেন্ট প্রথমে হচ্ছে ভ্যালু গুলা বলতে না পারে ব্লাড সুগারের, ওই হুম। ক্ষেত্রে ডায়াগনোসিস হুম। কি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বলবো নাকি? না, আপনি যদি পেশেন্ট কি প্রেগনেন্সিতেই। পাচ্ছে? ইনসুলিন, ইনসুলিন পাচ্ছে। যদি এরকম দেখেন ইনসুলিন পাচ্ছে এবং ডোজ জি অফ আপু। ইনসুলিনটা বেশি, জি আপু। প্রেগনেন্সিতে পেয়েছে এবং ইনসুলিন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা। যদি বলে এখন কত করে ইনসুলিন নিচ্ছে, এটা 100% বলতে জি পারবে না আপু। বোবা পেশেন্ট ছাড়া। হ্যাঁ, 20 নিচ্ছি, 22 নিচ্ছি এরকম, তখন এটা ডেফিনেটলি এটা ডিআইপি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে কারণ 20-22-এ তখনই তো নেয় যখন তার ইনসুলিন গ্লুকোজ লেভেল 16, 17, 18 এরকম হবে, তখনই তো সে এরকম এত নিবে, তাই না? আচ্ছা। তো তখন সেটা আপনি ভাবে করে আপনি বুঝতে পারবেন। ইউজুয়ালি সবসময় একটু ওই দিকেই থাকবেন যে আমরা যে পেশেন্ট গুলো গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য ভর্তি হয়েছে ওগুলো সবই ডিআইপি পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা আপু। কারণ জিডিএম এ মাত্র 15%-এর ওষুধ লাগে, মাত্র 15%। হ্যাঁ। আচ্ছা আপু, মানে ভ্যালুস বলতে না পারলে যদি ইনসুলিন হুম। বলতে পারে তাহলে ডিআইপির দিকে যাব। হ্যাঁ, ওটা দিয়ে বুঝতে আচ্ছা পারবে। আর ভ্যালু অ্যাকচুয়ালি ওরা বলতে পারে যে কত হয়েছিল। তো বলে না অনেক সময় 16 উঠে গেছিল ডায়াবেটিস, হ্যাঁ 18 উঠে আচ্ছা গেছিল, আপু। তার মানে তো অবশ্যই এটা ডিআইপি। হ্যাঁ, বলতে আচ্ছা পারে পেশেন্টরা, মানে ডায়াবেটিক পেশেন্ট গুলো একটু এডুকেটেড থাকে, কারণ হচ্ছে ওদেরকে যে একটু ইনসুলিন টিনসুলিন নিতে হয়, তো ওরা মোটামুটি একটু পাকনা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আপু। আচ্ছা, এখন আসি। আচ্ছা, এখন আসি আমাদের পেশেন্টের, আমরা যখন একটা প্রি প্রেগনেন্সি ধর আপনাকে জিজ্ঞাসা করলো ম্যাডাম তো সব প্রশ্ন হয়তো করা শেষ, হ্যাঁ, বা তখন আপনাকে বা আপনার পেশেন্টটা খুব ক্লিন কাট ছিল, কত মানে প্রশ্ন শেষ, তখন বলতে পারে আচ্ছা আপনার পেশেন্টটা যদি প্রি প্রেগনেন্সি অবস্থায় আসতো, একটা ডায়াবেটিক পেশেন্ট, আপনি কিভাবে সেটা হিস্ট্রি নিতেন বা ম্যানেজ করতেন? এটা আপনি অস্পিতেও পেতে পারেন, এটা আপনি এতেও পেতে পারেন। এটা কি বলে আপনাদের যেটা ধরো অস্পিতে আপনাদের কি হয় একটা যে কি বলে এটাকে অস্থির আরেকটা আই আই আইওই। হ্যাঁ, আইওই তে আসতে পারে। হ্যাঁ, যে আইওই তে একজন ম্যাডাম বসে রইলো আর বললো যে একটা পেশেন্ট প্রি প্রেগনেন্সি অবস্থায় এসেছে, ডায়াবেটিস, তুমি কি কি হিস্ট্রি নিবা, এভাবে জিজ্ঞাসা করে না, তখন আপনার কি কিভাবে ম্যানেজ করবা? তখন কিন্তু আমরা সেই হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট ওই ওই ধারাতেই কিন্তু আমরা বলবো। তো বলবো ম্যাডাম আমরা প্রথমে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিব, পেশেন্টের হিস্ট্রি নিব, পেশেন্টের কতদিন ধরে ডায়াগনোসড, হ্যাঁ কত বছর ধরে তার ডায়াগনোসড, হ্যাঁ সে রিসেন্ট কোনো ডাক্তার দেখিয়েছে কিনা, তার এখন ডায়াবেটিস লেভেল কত, সে এখন কোন ওষুধ পাচ্ছে, এগুলো আমরা জিজ্ঞাসা করলাম। এটা হচ্ছে তার একটা বেস লাইন জিজ্ঞাসা করা। এরপর আপনি হিস্ট্রি নিবেন যে আপনি যদি এখন প্রেগনেন্ট হন, আপনার এই ডায়াবেটিস এর কারণ কি, ডায়াবেটিস বা প্রেগনেন্সিতে ডায়াবেটিস যে বেড়ে যায়, হ্যাঁ তারপর কি কি কমপ্লিকেশন হতে পারে মা বাচ্চার এবং লেবারে, পিরিয়ামে, কারণ এমনও হতে পারে যেটা হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার বাচ্চা, সে হয়তো অতটা আগ্রহী না, কমপ্লিকেশন শুনলে হয়তো অতটা আগ্রহ হবে না, তো পেশেন্টকে আপনাকে কমপ্লিকেশন বলে দিতে হবে। তো আপনি তার ডায়াগনোসিস এটা কেন হলো এবং কি কমপ্লিকেশন হতে পারে সেটা আপনাকে কাউন্সিলিং করে দিতে হবে, এবং কিভাবে আপনার হচ্ছে এটাকে ম্যানেজ করবো এটা আসছে। এরপর আপনি এক্সামিনেশন করবেন। এক্সামিনেশন করে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা বিএমআই ক্যালকুলেট করি, আমাদের টার্গেট বিএমআই প্রেগনেন্সির জন্য হচ্ছে 27, ডায়াবেটিক পেশেন্ট 27-এর চেয়ে বিএমআই হলে আপনাকে বলতে হবে আপনাকে ওজন কমান, দেন আপনি হচ্ছে আপনার করতে পারবেন, প্রেগনেন্সি হতে পারবেন। এটা হচ্ছে এক্সামিনেশনে। এবং আমরা অবশ্যই রেটিনোস্কোপি তখন করতে হয়, রেটিনাল অ্যাসেসমেন্ট করতে হয়, প্রয়োজনে সেটা অপথলমোলজিস্টের কাছে আমাদেরকে রেফার করতে হয়। আচ্ছা, এরপরে আমরা করি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কি করি? আমরা তো অবশ্যই তার হচ্ছে ব্লাড সুগারটা মনিটর করি। ফাস্টিং ব্লাড সুগারের টার্গেট থাকতে হয় আমাদের 5 থেকে 7, 5 থেকে 7।
এই টার্গেটটা আমাদের থাকতে হয়। HbA1c সেটার আমাদের টার্গেট থাকতে হবে 6.7%-এর কম, এবং এটা আমরা এর জন্য মান্থলি চেক করি। মান্থলি চেক করে করে যখনই দেখবো HbA1c 6.5 এর কম হয়েছে, দেন বলবো যে হ্যাঁ আপনি প্রেগনেন্ট হতে পারেন। এবং আমাদেরকে ক্রিয়েটিনিন লেভেল দেখতে হয়, যেহেতু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার নেফ্রোপ্যাথি হওয়ার চান্স থাকে, এবং ক্রিয়েটিনিন যদি 120 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি হয় নেফ্রোলজিস্টের কাছে পাঠাতে হবে। এরপর আসি আমরা ট্রিটমেন্টের মধ্যে পেশেন্ট যে ওষুধ খাচ্ছে, যদি সে মেটফরমিন খেয়ে থাকে মেটফরমিন, তাহলে সেটা কন্টিনিউ করতে পারে। মেটফরমিন যদি খায় কন্টিনিউ করতে পারে। অনেক সময় পেশেন্ট গুলো এসি ইনহিবিটর খায় প্রেশারের কারণে, অথবা ডায়াবেটিসের সাথে অনেক বেশি প্রেশার থাকে, অথবা ইনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার খায়, স্ট্যাটিন খায়। এগুলো যদি খায় এটা বন্ধ করে দিতে হবে। পেশেন্টকে আপনার ফলিক অ্যাসিড দিতে হবে 5 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড, সে প্রেগনেন্সির আগে থেকেই খাবে। তাহলে এই হচ্ছে আপনার একটা ডায়াবেটিক পেশেন্টের, যদি আপনি প্রি কনসেপশনালে যান তাহলে ওর জন্য আপনার এই জিনিসগুলো আপনাকে মেনটেন, মানে এই জিনিসগুলো স্পেশালি আপনাকে বলতে হবে। আচ্ছা, আর ডায়াবেটিক মায়ের ম্যানেজমেন্ট তো বলেছি। বাচ্চা যদি হয়, বাচ্চার ডায়াবেটিকের কারণে বাচ্চার কিছু আলাদা ম্যানেজমেন্ট আছে। সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চার আমরা অবশ্যই আলট্রাসোনোগ্রামে নুকাল ট্রান্সলুসেন্সি দেখি। নুকাল ট্রান্সলুসেন্সি যদি আমরা বেশি পাই, এবং HbA1c দেখি, মায়ের জন্য দেখি আর কি HbA1c। নুকাল ট্রান্সলুসেন্সি যদি আমরা বেশি পাই, আমাদেরকে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এন্ড HCG করতে হবে। সেকেন্ড ট্রাইমেস্টারের ফিটাল সার্ভিলেন্স আমাদের হচ্ছে অ্যানোমালি স্ক্যান। অবশ্যই ডায়াবেটিক মায়েদের থাকতে হবে, 18 থেকে 20 বা 22 সপ্তাহ পর্যন্ত অ্যানোমালি স্ক্যান করা যায়। এন্ড ফিটাল ইকোটা হচ্ছে আপনার 22 থেকে 24 সপ্তাহের মধ্যে ফিটাল ইকো করতে হয়। এন্ড থার্ড ট্রাইমেস্টারে গিয়ে 28 সপ্তাহ পর থেকে আমরা গ্রোথ স্ক্যান করি, কারণ এখানে ম্যাক্রোসোমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো সময় ডায়াবেটিক মা লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করলে আমাদেরকে সিটি করতে হবে। তো এই হচ্ছে ডায়াবেটিক মায়ের ক্ষেত্রে মা এবং বাচ্চার আমরা কি কি জিনিস গুরুত্ব দিই। আচ্ছা, আর কি বলবো আপনাদের, আরেকটা বলবো, রোল অফ HbA1c ইন ডায়াবেটিস। HbA1c ডায়াবেটিসের অনেকখানি রোল আছে। আপনি বুকিং এ একটা পেশেন্টের যদি আপনি ডায়াবেটিক পান বা বুকিং ওজিটিটি আপনি বেশি পান, তখন আপনি একটা HbA1c করবেন। এটা আপনাকে কয়েকটা ধারণা দিবে। একটা হচ্ছে প্রিভিয়াস 3 মাস তার ডায়াবেটিসটা কেমন ছিল, প্রিভিয়াস 3 মাস তার গ্লাইসেমিক স্ট্যাটাস কেমন ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এমন হতে পারে যে প্রিভিয়াস 3 মাসের মধ্যে তার আপনার অর্গানোজেনেসিস ছিল, এটার জন্য আমাদের খুব দরকার। এখন অর্গানোজেনেসিস যদি হয়ে থাকে এবং HbA1c যদি আপনি পান যে সেটা 7-এর থেকে কম, তাহলে কোনো রিস্ক নাই, তাহলে কোনো কনজেনিটাল অ্যানোমালি রিস্ক নাই। কিন্তু HbA1c টা যদি আপনার 10-এর চেয়ে কম থাকে, 7-এর বেশি বা 10-এর চেয়ে কম, তাহলে আপনার 5% চান্স অফ কনজেনিটাল অ্যানোমালি। এবং যদি HbA1c আপনার 10-এর চেয়ে বেশি থাকে, তাহলে কিন্তু আপনার 23% চান্স অফ, বা 22% বলে অনেক জায়গায়, চান্স অফ কনজেনিটাল অ্যানোমালি। তো আপনার পেশেন্ট কাউন্সিলিং এ আপনার সুবিধা হবে। আপনি পেশেন্ট দেখলেন, আসলো 20 সপ্তাহে, ওজিটিটি তখনই করলেন, বেশি পেলেন, HbA1c করলেন, 10-এর বেশি পেলেন, আপনাকে কাউন্সিলিং করতে হবে। আপনার প্রিভিয়াস 3 মাস গ্লুকোজ ভালো ছিল না, সুতরাং আপনার তখন কিন্তু বাচ্চা কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে। সব অ্যানোমালি কিন্তু আলট্রাসোনোগ্রামে আসে না। তো এই কাউন্সিলিংটা করার জন্য আমাদের দরকার HbA1c, এটা খুবই গুরুত্ব। বুকিং ওজিটিটি বেশি মানে HbA1c করতে হবে। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ আপনি শুধু বুকিং না, আপনি সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারও HbA1c করতে পারেন। কি দেখার জন্য, প্রিভিয়াস গ্লাইসেমিক স্ট্যাটাসটা কেমন ছিল সেটা দেখার জন্য। আরেকটা হচ্ছে বুকিং এ যখন আপনি দেখেন HbA1c বেশি, তখন এটা বোঝা যায় অ্যাকচুয়ালি এটা প্রি জেস্টেশনাল নাকি জেস্টেশনাল। ধরেন আপনি বুকিং এ এসেছে পেশেন্ট 10 সপ্তাহে, তখনই আপনি দেখলেন ওজিটিটি বেশি এবং HbA1c ও বেশি, তখন আপনি এটা ধরে নিতে পারেন যে পেশেন্ট আগে থেকে ডায়াবেটিক ছিল। যদিও ট্রিটমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না, বাট এটা একটা প্রেডিকশন যে এটা কি প্রি জেস্টেশনাল নাকি জেস্টেশনাল, সেটা একটা আইডিয়া দেয়। প্রিভিয়াস 3 মাস গ্লাইসেমিক স্ট্যাটাস বুঝায়, এবং ডিউরিং দ্য টাইম অফ অর্গানোজেনেসিস কেমন গ্লাইসেমিক কন্ট্রোল ছিল সেটা বোঝায়। এটা হচ্ছে HbA1c এর গুরুত্ব। আচ্ছা, মোটামুটি আমরা সবই পড়ে ফেলেছি। রেটিনোপ্যাথিটা আমি একটু বলি। যদি জিজ্ঞাসা করে, যেহেতু FCPS এর আপনারা জিজ্ঞাসা কখনো করে না, রেটিনোপ্যাথি আমরা কয় ধরনের, প্রলিফারেটিভ এন্ড নন প্রলিফারেটিভ, এবং সেটাতে ফান্ডোস্কোপিতে আসলে কি পাওয়া যায়। প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি 20%, নন প্রলিফারেটিভ হচ্ছে 80%। প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি খারাপ, সেটাতে পাই আমরা কটন উল এক্সুডেট অ্যান্ড নিউ ভাস্কুলারাইজেশন। আর যেটা হচ্ছে নন প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, সেটাতে আমরা পাই ডট ব্লট হেমোরেজ এক্সুডেট
ডট ব্লড এক্সুডেড, হার্ড এক্সুডেড অ্যান্ড মাইক্রো অ্যানোরিজম। এটা কখনো পড়তে ইচ্ছা করলে পড়ে, না পড়তে ইচ্ছা করলে না পড়লেও কোনো সমস্যা, এটা কেউ ধরবে না। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবো, ফিগো ইন্ডিকেশন ফর ইনসুলিন অ্যান্ড ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের রোল এখন একদমই কমে গেছে, একদমই ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বলতে গেলে ব্যবহারই হচ্ছে না। যদি ব্যবহার হতো তাহলে মেটফর্মিন এবং গ্লিবেনক্লেমাইড আমরা ওয়াইডলি ইউজ করেছিলাম। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আমরা কেন পছন্দ করি না? কারণ ওদের লং ডিউরেশন অফ অ্যাকশন, ওরা অনেকক্ষণ ধরে ফিটাল হাইপোগ্লাইসেমিয়া করে, এটা দিয়ে খুব ভালো কন্ট্রোল করা যায় না এবং কন্ট্রোলটা আমাদের হাতেও নেই। এই জন্য আমরা ইনসুলিনটাকে বেশি প্রেফার করি। আমাদের ওজিএসবির গাইডলাইনে কিন্তু ইনসুলিন যদি হয় জিডিএম পেশেন্ট, তাদের জিডিএম পেশেন্ট যাদের লেভেল অনেক কম, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যভাবে শুরু করতে বলেছে। অ্যাক্ট্রাপিড আমরা 4+4+4 শুরু করতে পারি, অথবা মিক্সচার্ড 8+0+4 এভাবে আমরা দিতে পারি। এটা ওজিএসবির গাইডলাইনে আছে। যেহেতু জিডিএম এও আমরা দিচ্ছি না, মেটফর্মিন ইদানিং কম দিতে চাচ্ছি তাদের ক্ষেত্রে, এটাও আপনারা একটু মনে রাখতে পারেন। আর এটা হচ্ছে ফিগো একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে 2015 সালে কাদেরকে আমরা ইনসুলিন দিব। এটা হচ্ছে ফিগো গাইডলাইন। ফিগো কি বলেছে, যখন ওরাল থেরাপি ফেল্ড, তার মানে দেখেন ফিগো কিন্তু ওরাল থেরাপি দিতে মানা করে নাই, ওরাল থেরাপি ফেল্ড অথবা সাথে কি পেশেন্টটা ডায়াগনোসিস হয়েছে 20 সপ্তাহ প্রেগনেন্সিরও আগে, ডায়াগনোসিস হচ্ছে 20 সপ্তাহ প্রেগনেন্সিরও আগে, ওরাল থেরাপি 30 সপ্তাহ পরও পাচ্ছে, 30 সপ্তাহ প্রেগনেন্সির পরও ওরাল থেরাপি পাচ্ছে, ফাস্টিং ব্লাড সুগার 110 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে বেশি, যেটা অ্যাকচুয়ালি 6.1 হয়, 1 আওয়ার পোস্ট প্রান্ডিয়াল 140 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে বেশি, অথবা প্রেগনেন্সিতে টোটাল 12 কেজির চেয়ে বেশি ওয়েট গেইন হয়ে গেছে, ওদেরকে আমরা হচ্ছে, এবং তাদের ওরাল থেরাপি ফেল্ড, এরকম পেশেন্টকে আমরা হচ্ছে ইনসুলিন দিতে পারি। এটা হচ্ছে ফিগো। এগুলো আপনি পরীক্ষার সময় আসলে অত মনে রাখতে পারবেন না, বাট এগুলো আপনার খাতার মধ্যে লিখে রাখেন, কারণ লিখে থাকলে একসময় পড়তে পড়তে মনেও আসতে পারে। হ্যাঁ, বাট আমি এর আগ পর্যন্ত যতটুকু বলেছি ওগুলো এক্সাম কোশ্চেন, এগুলো এক্সাম কোশ্চেন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা বল। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা চলে যাব জন্ডিসে। আপুরা আজকাল একদমই প্রশ্ন করে না, শুধু শুনে যায়, আমি জানি না কেন। আচ্ছা, না করলে আমি তো গুতায় গুতায় তা বের করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, জন্ডিস। জন্ডিস অ্যাকচুয়ালি আমরা আগে একটু থিওরিটিক্যাল জিনিস পড়ি এবং পরীক্ষা আমরা কি পাবো আপু সেটা আমরা আপু পরে একটা কথা বলছি। বলি, আমি ওই ইন্ডাকশনের কথা যে ডায়াবেটিসে বললেন, তো সবসময় খালি দেখি ইন্ডাকশন এত উইকস দিব, মানে কখনো কি এই কথা বলবো আমরা যে স্পন্টেনিয়াস লেবার না গেলে ইন্ডাকশন, সরাসরি ইন্ডাকশনই আসবে কথাটা? স্পন্টেনিয়াস লেবারে তো 37 থেকে 39 উইকসে যাওয়ার কথা না, এমনিতে তো কথা না। তার যদি কোনো কমপ্লিকেশন না থাকে, যেমন হচ্ছে তার পলি, তাহলে তো সে চলে যেতেই পারে। ম্যাক্রোসোমিক বেবি তাড়াতাড়ি লেবারে চলে যেতে পারে, সেটা প্রিটার্ম লেবারে না গেলে হ্যাঁ আপনি তখন 37 থেকে 39 ইন্ডাকশন তো দিবেন তখন। আচ্ছা, আপনি সেটাই বলবেন, না গেলে আমি দিব, এটা তো স্বাভাবিক, গেলে আপনি আর কেন ইন্ডাকশন দিবেন? আমরা না আপনি ডায়াবেটিসে ইন্ডাকশন খালি দিবেন যে ইন্ডাকশনই না। দেখবো, আমরা রিটেনেও দেখি যে ইন্ডাকশন লেখা থাকে আমাদের, আমরা লিখে আসি যে এত হ্যাঁ, উইকস কারণ আমরা। ইউজুয়ালি তো আপনার স্বাভাবিকভাবে তো একটা পেশেন্টের 40 সপ্তাহের আগে লেবারে যাওয়ার কথা না, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তো তার আপনি 40 সপ্তাহ পর্যন্ত যে অপেক্ষা করবেন না, তাকে যে আপনি ইনডিউস করবেন, এটাই এখানে মেইন জিনিস। হ্যাঁ, আর এই যে সে তো তার তো প্রম হয়ে সে 32 সপ্তাহ তো লেবারে চলে যেতে পারে, সেটা তো ভিন্ন পরিস্থিতি, আচ্ছা, তখন কমপ্লিকেশন। ইন্ডাকশনটা ওটা আমরা তো আসলে দেই হলো বাচ্চার কথা চিন্তা করে, নাকি মানে একটা ফিটাল আনএক্সপেক্টেড আইইউডি কমপ্লিকেশন হয়? কমানোর জন্য, হ্যাঁ, আনএক্সপেক্টেড আইইউডি না হওয়ার জন্য, সেজন্য আমরা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছেন আপু? জি আপু, জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি জন্ডিস। জন্ডিস দুই রকমের, একটা ভাইরাল হেপাটাইটিস, দুই রকম না, জন্ডিস হচ্ছে আপু জন্ডিস পিকুলিয়ার টু প্রেগনেন্ট। হ্যাঁ, বলেন আপু।
ওইটা কি 75 গ্রাম গ্লুকোজ যেটা ওটা দিয়ে করব, মানে ওয়ান স্টেপ যেটা? হ্যাঁ 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 75 গ্রাম গ্লুকোজ 1 স্টেপ। আচ্ছা। আচ্ছা, জন্ডিস পিকুলিয়ার টু প্রেগনেন্সি, একটা হচ্ছে জন্ডিস অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি। অর্থাৎ কিছু কিছু জন্ডিস প্রেগনেন্সিতে, পিকুলিয়ার টু প্রেগনেন্সি মানে প্রেগনেন্সিতে এই জন্ডিসটা হয়। মানে প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন, দেখেন ডায়াবেটিস করতে পারে, প্রেগনেন্সি প্রেশার করতে পারে, প্রেগনেন্সি জন্ডিসও করতে পারে। মানে প্রেগনেন্সি শেষ, প্রেশার শেষ, প্রেগনেন্সি শেষ, ডায়াবেটিস শেষ, প্রেগনেন্সি শেষ, জন্ডিস শেষ, ঠিক এরকম। অর্থাৎ প্রেগনেন্সিটা এমন একটা কন্ডিশন, সে প্রেগনেন্সির কারণে আপনি অ্যানিমিয়া করতে পারে, প্রেগনেন্সিটা আপনার প্রেশার বাড়াতে পারে, প্রেগনেন্সিটা মানে আপনি প্রিভিয়াসলি নর্মাল, হ্যাঁ, প্রেগনেন্সিটা আপনার নতুন করে ডায়াবেটিস করতে পারে, প্রেগনেন্সিটা আপনার একটা জন্ডিসও করতে পারে। হ্যাঁ, এই জন্য বলা হয় জন্ডিস পিকুলিয়ার টু প্রেগনেন্সি। এটার মধ্যে আছে সবচেয়ে কমন অবস্টেট্রিক কোলেস্টাসিস, যেটার এখন নাম হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। এটা ছাড়া প্রি এক্লাম্পসিয়াতে যদি আপনার হেল্প সিনড্রোম হয়, হেল্প সিনড্রোমে কিন্তু পেশেন্ট গুলো জন্ডিস হয়, এবং হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। এগুলো কিছু কন্ডিশন যেগুলো হচ্ছে পিকুলিয়ার টু প্রেগনেন্সি। এন্ড জন্ডিস অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি মানে হচ্ছে প্রেগনেন্সি হয়েছে বলে তার অন্য জায়গা থেকে জন্ডিস হতে পারে। হ্যাঁ, যেমন ভাইরাল হেপাটাইটিস হতে পারে, তার হিমোলাইটিক জন্ডিস এমনি হতে পারে, তার ম্যালেরিয়া থেকে, তার অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে যদি তার গলস্টোন থাকে, তার ড্রাগ ইনডিউসড তার জন্ডিস হতে পারে। সো এগুলো কিন্তু থাকবে, এগুলো যে সে মানুষ তার হবে না, এই জন্ডিস গুলো তার হতে পারে। তো আমাদের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি লাগবে, আপনি অবস্টেট্রিক কোলেস্টাসিসটা আপনি পড়বেন। আমি এটা বলবো, যদি এটা পরীক্ষা কেসে নাও থাকতে পারে। আরেকটা হচ্ছে এইচবিএস এজি পজিটিভ পেশেন্ট আপনি কি করবেন। আমি একদম প্রথম ক্লাসে বলেছি আপনারা রোগীদের হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করতে হবে রক্তের গ্রুপ কি এইচবিএস পজিটিভ কিনা, এইচবিএসএজি পজিটিভ কিনা। সো এই দুইটা জিনিস আমাদের মাস্ট, তখনই আমাদের কিন্তু চলে আসবে পেশেন্ট এইচবিএসএজি পজিটিভ কিনা। সো এই দুইটা কেসই হচ্ছে আমরা আজকে পড়বো, মানে আমরা এই দুটো আলোচনা করব। এখন মানে কথা হচ্ছে, যখন আপনি অবস্টেট্রিক কোলেস্টাসিস আলোচনা করবেন, আপনাকে বাকি জন্ডিস, জন্ডিস কোনো কিন্তু রোগ না, জন্ডিস ইজ এ সিমটম। হ্যাঁ, না, জন্ডিস ইজ এ সাইন। জন্ডিস ইজ এ সাইন, জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা অনেকগুলো রোগের সাইন হচ্ছে জন্ডিস। তো আপনি যখন অবস্টেট্রিক কোলেস্টাসিস কে এস্টাবলিশ করতে হবে, আপনাকে বাকি সবগুলোকে এক্সক্লুড করতে হবে। আপনি যখন ভাইরাল হেপাটাইটিস বা এইচবিএসএ যে একটা ভাইরাল হেপাটাইটিস, এটাকে যখন আপনি বলবেন, তখন আপনাকে বাকি সবগুলোকে এক্সক্লুড করতে হবে। সো ইট ইজ এ কেস অফ এক্সক্লুশন। আপনাকে কেসটা এমন ভাবে সাজাতে হবে যে সব এক্সক্লুড হয়ে যায় এবং এটাই শুধু থাকে। আচ্ছা, তো আমরা এখন অবস্টেট্রিক কোলেস্টাসিসটা আমরা একটু চট করে পড়ে ফেলবো। অবস্টেট্রিক কোলেস্টাসিসে আমরা কি বলবো, পেশেন্ট অ্যাডমিটেড এট হার 34 উইকস প্রেগনেন্সি উইথ দ্য চিফ কমপ্লেন্টস অফ, কি চিফ কমপ্লেন্ট কি থাকবে, ইন্টেন্স ইচিং। ইন্টেন্স ইচিং থাকে ইন দ্য পাম অ্যান্ড সোল, স্পেশালি এট নাইট উইদাউট এনি র্যাশ। এটা খুবই পিকুলিয়ার একটা জিনিস। ইন্টেন্স ইচিং কোথায় থাকবে, পাম এন্ড সোল, কখন হবে, স্পেশালি এট নাইট উইদাউট এনি র্যাশ। চারটা জিনিস, ইন্টেন্স ইচিং, পাম এন্ড সোল, এট নাইট উইদাউট র্যাশ। আর ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন এন্ড স্ক্লেরা, এটা সাধারণত এখানে থাকে না, আলাদা জন্ডিসটা এখানে থাকে না। সো পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ, বাকি সব আমরা এক্সক্লুড করে দিব। এপিগ্যাস্ট্রিক পেইন অর ব্লারিং অফ ভিশন, তার মানে তার হেল্প সিনড্রোম নাই। এপিগ্যাস্ট্রিক পেইন অ্যান্ড ব্লারিং অফ ভিশন নাই। গিভ নো হিস্ট্রি অফ ফিভার, নশিয়া, ভমিটিং অর ইনটেক অফ ফুড ফ্রম আউটসাইড, তার মানে তার হেপাটাইটিস এ নাই। গিভ নো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, আইভি মেডিকেশন অর এক্সপোজার হিস্ট্রি, তার মানে তার হেপাটাইটিস বি নাই। নো সিগনিফিকেন্ট ট্রাভেল হিস্ট্রি, তার মানে সে ম্যালেরিয়া প্রোন এরিয়াতে যায় নাই। হেপাটোসেলুলার হেমোলাইটিক জন্ডিসও তার না। অ্যান্ড পেশেন্ট ইজ নট এ ডায়াগনোসড কেস অফ পোলিলিথিয়াসিস, তার মানে তার অবস্ট্রাকটিভ জন্ডিসও এটা না। সো এই হচ্ছে সব আমরা না এক্সক্লুড করে দিলাম একসাথে। পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ লেস ফিটাল মুভমেন্ট অর লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা একটা ইনফিনিটি স্টার গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন, কারণ আলটিমেটলি বাচ্চাটা খারাপ হতে পারে আপনার অবস্টেট্রিক কোলেস্টাসিসে। হ্যাঁ, সো লোয়ার অ্যাবডোমিনাল পেইন এবং হচ্ছে তার লেস ফিটাল মুভমেন্ট নাই, তাহলে আপনার হিস্ট্রি হয়ে গেল। অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে আমাদের দেখতে হয় পেশেন্টের প্রিভিয়াস এরকম কোনো অ্যাটাক প্রিভিয়াস প্রেগনেন্সিতে ছিল কিনা। অনেকের ওসিপি খেলেও এরকম হয়, সেটা আমরা একটু নিব। পার্সোনাল হিস্ট্রির মধ্যে সিমিলার অ্যাটাক, পার্সোনাল হিস্ট্রির মধ্যে বাসার অন্য কারো এরকম আছে কিনা, সাধারণত বাসার অন্য কারো এরকম থাকলে এটা স্ক্যাবিজের দিকে যায় বেশি। আর যদি হয় যে মা বোনের তাদেরও প্রেগনেন্সির সময় হয়েছিল বা ওনারও প্রেগনেন্সির সময় হয়েছিল, যদি এরকম ফ্যামিলিয়াল ইনভলভমেন্ট থাকে, এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট পয়েন্ট যে মা বোন খালা ওদের সবারই হয়,
এটা কিন্তু অবস্ট্রেটিক কোলোস্টাসিসের দিকে যায়। আর যদি এমন হয় যে বাসার সবার এরকম রাতের বেলা চুলকানো হচ্ছে, তাহলে সেটা স্ক্যাবিজের দিকে চলে যাবে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে আপনি দেখবেন স্ক্র্যাচ মার্ক, প্রচুর স্ক্র্যাচ মার্ক, পেশেন্টের যে চুলকাচ্ছে তার নিশানা রয়ে গেছে। মাইল্ড জন্ডিস আপনি পেতে পারেন, নাও পেতে পারেন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা সবই নর্মাল পাবো, বাট আমাদের রিস্ক থাকে কিসের, কারণটা আইওডি হয়ে যায়, অ্যাব্রাপশন হতে পারে এবং ফিটাল ডিস্ট্রেস হয়, এগুলো আমাদের ভয় থাকে। আইওডি হয়ে যায়, প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, অ্যাব্রাপশন হয় এবং হচ্ছে ফিটাল ডিস্ট্রেস হতে পারে। তো এখন আপনাকে কিছু প্রশ্ন করবে অবস্ট্রেটিক কোলোস্টাসিস থেকে। সো মাই প্রভিশনাল ডায়াগনোসিস, দিস ইজ এ কেস অফ প্রাইমি গ্রাভিডা 34 উইকস প্রেগনেন্সি উইথ অবস্ট্রেটিক কোলোস্টাসিস। আচ্ছা, তখন আপনাকে বলবো অবস্ট্রেটিক কোলোস্টাসিস এর অন্য নাম কি। এটা অন্য নাম হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলোস্টাসিস, অনেকে বলে অবস্ট্রেটিক কোলোস্টাসিস, অনেকে বলে অবস্ট্রেটিক হেপাটাইটিস, অনেকে বলে ইকটেরাস গ্র্যাভিডেরাম। আচ্ছা, আপনার কাছে কেন মনে হচ্ছে অবস্ট্রেটিক কোলোস্টাসিস? প্রথমে আপনি চলে আসবেন যে ম্যাডাম পেশেন্ট হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে, অবস্ট্রেটিক কোলোস্টাসিস সাধারণত থার্ড ট্রাইমেস্টারে হয়। পেশেন্টের ইন্টেন্স ইচিং, স্পেশালি ইন পাম অ্যান্ড সোল, ইন্টেন্স ইচিং, এবং সেটা অ্যাকচুয়ালি নাইটে, এবং পেশেন্টের কোনো র্যাশ নাই। এটাতেই বোঝা যায় যে এটা অবস্ট্রেটিক কোলোস্টাসিস, প্লাস তার অন্যান্য ফিচার গুলো কিছু নাই। এবং আমি জেনারেল এক্সামিনেশন করে পেশেন্টের কোনো স্ক্র্যাচ মার্ক পেয়েছি। আই ওয়ান্ট টু ডু সাম ইনভেস্টিগেশন টু রিচ মাই ডায়াগনোসিস। ঠিক আছে? আচ্ছা, তখন ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করতে হবে অবস্ট্রেটিক কোলোস্টাসিস কেন হয়। কেন হয় এক্সাক্ট কারণ জানা যায়নি, ধারণা করা হয় ইস্ট্রোজেনের কারণে হয়। ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন কজেস স্ট্যাসিস অফ বাইল অ্যাসিড ইন বাইল ক্যানালিকুলাই, stasis of bile acid in bile canaliculi, which increase amount of conjugate bilirubin, and this bilirubin accumulate beneath the skin and causes itching. আমরা জানি বিলিরুবিনের পরিমাণ, বাইল সল্টের পরিমাণ যদি বেড়ে যায়, এগুলো স্কিনের নিচে জমা হয়ে ইচিং করে। আর জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে, যে কারণে মায়ের হলে থাকে বা বোনদের হলে থাকে, সেটা হচ্ছে মিউটেশন অফ বাইল অ্যাসিড ট্রান্সপোর্ট জিন। মিউটেশন অফ বাইল অ্যাসিড ট্রান্সপোর্ট জিন, এটা ফ্যামিলিয়াল, এটা যদি মিউটেশন থাকে তাদেরও হতে পারে। কোন ট্রাইমেস্টারে বেশি হবে? থার্ড ট্রাইমেস্টারে। কেন? কারণ থার্ড ট্রাইমেস্টারে ইস্ট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কেন ইচিংটা হয়? ডিপোজিশন অফ বাইল অ্যাসিড বিনিথ দ্য স্কিন হুইচ ইরিটেট নার্ভ। কেন ইচিং হবে? ডিপোজিশন অফ বাইল অ্যাসিড ইন দ্য স্কিন বিনিথ দ্য স্কিন হুইচ ইরিটেট নার্ভস। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন? যে ম্যাডাম আমি ইনভেস্টিগেশন করবো লিভার ফাংশন টেস্ট, এটাই তো আমার মেইন ইনভেস্টিগেশন। বাকি সব ইনভেস্টিগেশন তো আমি অবশ্যই চেক করবো, বাট লিভার ফাংশন টেস্টের মধ্যে কি করবেন? ম্যাডাম আমি বিলিরুবিন করবো। আপনি বিলিরুবিন আছে এখানে, আপনার এসজিপিটি, এসজিওটি আছে, এবং আপনার অ্যালকালাইন ফসফেটেজ আছে, আপনি বাইল অ্যাসিড আছে, এবং অন্যান্য গুলো যে নাই সেটার জন্য আপনার ভাইরাল মার্কার করতে হবে। এই হচ্ছে আপনার ইনভেস্টিগেশন। বিদেশের বইগুলোর মধ্যে আছে শুধু বাইল অ্যাসিড, বিদেশি বইগুলোতে আছে বা আপনার হচ্ছে গাইডলাইন গুলোতে আছে শুধু বাইল অ্যাসিড। তাহলে বিলিরুবিন কি হয়? বিলিরুবিন বাড়তে পারে, বাট লেস দেন 5 মিলিগ্রাম পার ডিএল, কারণ হচ্ছে এখানে লিভারের ড্যামেজটা খুব বেশি হয় না। এসজিপিটি, এসজিওটি মাইল্ডলি, মানে এটা মানে বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি এগুলো খুবই সামান্য বাড়ে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, কারণ এটাও এক ধরনের অবস্ট্রাকটিভ জন্ডিস। হ্যাঁ, অ্যালকালাইন ফসফেটেসটা 2 থেকে 10 গুণ বাড়ে। আপনার যদি বাইল অ্যাসিড করার ফ্যাসিলিটি না থাকে, অ্যাটলিস্ট আপনি অ্যালকালাইন ফসফেটেস করতে হবে। এটা নর্মাল যে ভ্যালু তার 2 থেকে 10 গুণ বেড়ে যায়। আর বাইল অ্যাসিডটা, টরোকোলিক অ্যাসিড বাইল অ্যাসিডের লেভেলও বেড়ে যায়, এখন বলা হয় 19 আরো মনে রাখেন 20। বাইল অ্যাসিড যদি 20, হ্যাঁ 20-এর চেয়ে বেড়ে যায়, 20 কত? 20 হচ্ছে মাইক্রোমোল পার লিটার। হ্যাঁ, এটা নতুন এসেছে, আগে আমরা বলতাম 10। হ্যাঁ, মাইক্রোমোল পার লিটার, এর চেয়ে যদি বেড়ে যায়, এর সমান বা তার চেয়ে বেড়ে যায়, অ্যাটলিস্ট তখনই আপনি এটাকে বলতে পারবেন অবস্ট্রেটিক কোলোস্টাসিস। আর ভাইরাল মার্কার যদি করেন, আপনি সব মার্কার নর্মাল। এই হচ্ছে আমাদের লিভার ফাংশন টেস্ট। এটা হচ্ছে আমরা বাকিগুলো করবো ফিটাল মনিটরিং এর জন্য আলট্রাসোনোগ্রাম এন্ড অল আদার রুটিন ইনভেস্টিগেশন ইফ দে আর নট ডান প্রিভিয়াসলি, বাট এর জন্য আমাদেরকে করতে হবে লিভার ফাংশন টেস্ট। তাহলে গেল কি কি কমপ্লিকেশন করতে পারে, বা কেন এত আপনি এটা নিয়ে চিন্তিত। এটা খুব বাজে জিনিস। হ্যাঁ, এটা খুবই বাজে জিনিস। এটা ম্যাটারনাল কি করতে পারে? ম্যাটারনাল প্রিটার্ম লেবার করতে পারে। প্রিটার্ম লেবারে কেন যায়? সবচেয়ে বাজে বাইল অ্যাসিড হচ্ছে টরোকোলিক অ্যাসিড। বাইল অ্যাসিড সবচেয়ে খারাপ বাইল অ্যাসিড হচ্ছে টরোকোলিক অ্যাসিড, ওটা লেভেলই আমরা দেখি। টরোকোলিক অ্যাসিড কজেস প্রিম্যাচুর এজিং অফ প্লাসেন্টা। প্লাসেন্টা খুব তাড়াতাড়ি বুড়া করে ফেলবে। প্রিম্যাচুর এজিং অফ প্লাসেন্টা, যে কারণে মানে লেবার স্টার্ট হয়ে যায় তাড়াতাড়ি।
এটা ছাড়া এটা প্রিপিএইচ করতে পারে, কারণ এটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ফর্মেশনটা হ্যাম্পার হয়। সবচেয়ে বেশি হয় বাচ্চার কমপ্লিকেশন, আমাদের মোর কনসার্ন হচ্ছে বাচ্চা, কারণ এখানে সাইলেন্ট আইউডি হয়ে যায়। সাইলেন্ট আইউডি কেন? টাউরিক অ্যাসিড কজেস ব্লকেজ অফ কন্ডাকশন সিস্টেম অফ ফিটাস। বাচ্চার কন্ডাকশন সিস্টেমকে ব্লক করে দেয় টাউরিক অ্যাসিড। এত খারাপ জিনিস কখন করে? যখন টাউরিক অ্যাসিডের লেভেল 40-এর চেয়ে বেশি হয়ে যায়, মোর দেন 40 মাইক্রোমোর পার লিটার। আচ্ছা, এটা ছাড়া আইইউজিআর করতে পারে। আইইউজিআরটা কিভাবে করে? সেটা হচ্ছে বাইল স্ট্যাসিস হয় প্লাসেন্টাতে, এবং সেখানে ফিটোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি করে সেখানে ফিটোপ্লাসেন্ট হাইপোক্সিয়া করে সেখান থেকে আইইউজিআর করতে পারে। তবে এখানে মেইনলি হচ্ছে আইওডিটা মেইনলি বলতে হবে, সাইলেন্ট আইওডি। আচ্ছা, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা হতে পারে স্ক্যাবিজ। স্ক্যাবিজে একটা টিপিক্যাল লিশন থাকে, বাসার সবার থাকবে, হ্যাঁ, এবং ওটাও নাইটে হবে, ইন্টার ডিজিটাল স্পেসে বেশি হয়। সো স্ক্যাবিজ একটা ডিডি হতে পারে। আরেকটা ডিডি হতে পারে প্লুরিটিক প্যাপিউল প্ল্যাক্স, প্লুরিটিক আর্টিকারিয়াল প্যাপিউল অ্যান্ড প্ল্যাক্স ইন প্রেগনেন্সি। প্লুরিটিক আর্টিকারিয়াল প্যাপিউল অ্যান্ড প্ল্যাক্স ইন প্রেগনেন্সি, এটা আছে কারেন্টে। প্লুরিটিক আর্টিকারিয়াল প্যাপিউলস অ্যান্ড প্ল্যাক্স ইন প্রেগনেন্সি, এটা খুবই কমন একটা কন্ডিশন। এটা প্রেগনেন্সিতে একটা র্যাশ হয়, পেটের মধ্যে হয়, পেরি আম্বেলিকাল, মানে মানে আম্বেলিকাসের মধ্যে থাকে না, হ্যাঁ, এখানে নাভির চারদিকটা পরিষ্কার থাকে, বাট এই এদিকে নাভির এইভাবে করে ঘুরে 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 এখানে অনেক র্যাশ হয় এবং খুবই চুলকানো হয়। বাট এটা হচ্ছে সেলফ লিমিটিং, এটার কোনো ওষুধ লাগে না, এবং এটা কখনো নাভিতে হবে না, পেরি আম্বেলিকাল রিজনে হবে, অ্যাবডোমেনেই হবে, অন্য কোথাও থাকবে না। বাট এবং এটাতে র্যাশ থাকবে, যে র্যাশটা কিন্তু আবার ইয়াতে থাকে না, অবস্টেটিক কোলেস্টাসিসে থাকে না। সো প্লুরিটিক আর্টিকারিয়াল প্যাপিউলস এন্ড প্ল্যাক্স ইন প্রেগন্যান্সি, এটা মেইনলি অ্যাবডোমেনে হবে, পেরি আম্বিলিকাল রিজনে বেশি হবে, এটা সেলফ লিমিটিং এবং এখানে র্যাশ হয়। এখন এসে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব? আপু ডিডিতে হেল্প সিনড্রোম এগুলা কি আসবে? বলবো যে না না, ওরকম জন্ডিস করে না তো। অ্যাকচুয়ালি অবস্টেটিক কোলেস্টাসিসে ওগুলা ডিডি হিসেবে আসে না, ওটা অনেক জন্ডিস থাকলে আপনি তখন আনতে পারেন ভাইরাল হেপাটাইটিসে। বাট অবস্টেটিক কোলেস্টাসিস অ্যাকচুয়ালি চুলকানো, হ্যাঁ, প্রচন্ড ইচিং, এটাই পেশেন্টের কমপ্লেন, হ্যাঁ। ওটার বেসলাইন ব্যাপারটা হচ্ছে বাইল অ্যাসিড, লিভার, বাট এটা মেন সিমটম হচ্ছে চুলকানি, হ্যাঁ, জন্ডিসই হয় না। এবং আপনার বাইল অ্যাসিড ছাড়া বাকি লিভার ফাংশন টেস্ট নর্মাল থাকে, এই জন্য এখানে আপনি হেলথ সিনড্রোম গুলো আনার দরকার নেই। এখানে আপনি আনবেন স্কিনের অন্যান্য প্রবলেম গুলো, যেমন এই যেটা প্লুরিটিক আর্টিকারিয়াল প্যাপিউস প্ল্যাক্স ইন প্রেগন্যান্সি, এবং আপনি স্ক্যাবিজ, এই দুইটাকে আনবেন। আচ্ছা, এখন আসি আমরা ট্রিটমেন্টে প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে আপনি অ্যাডমিট করতে হবে, কাউন্সিলিং করতে হবে, না পেশেন্ট এটা গুরুত্ব দিবে না, বেড রেস্টে রাখতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, লোশিও ক্যালামাইন অ্যান্টিহিস্টামিন দিবেন। আপনি পেশেন্ট যেহেতু খুবই চুলকানো, অ্যান্টিহিস্টামিন দিবেন, লোশিও ক্যালামাইন দিতে পারেন। লোশিও ক্যালামাইন মানে তার চুলকানোটাকে কমানোর জন্য, হ্যাঁ। এটা হচ্ছে পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট। দেন স্পেসিফিক ম্যানেজমেন্ট যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি স্পেসিফিক ম্যানেজমেন্ট বলে এখানে কিছু নাই। বলা হয় আর্সোকোলিক অ্যাসিড, এটাও এক ধরনের বাইল অ্যাসিড, বাট এটা ভালো। আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড যেটা আর্সোকল নামে পাওয়া যায়, এটা 150 থেকে 300 মিলিগ্রাম বিডি করে এটা দেয়া হয়। 150 থেকে 300 মিলিগ্রাম বিডি করে এটা কি কাজ করে? দে প্রিভেন্ট ফর্মেশন অফ মাইসেলি এন্ড প্রিভেন্ট অ্যাবজর্পশন অফ বাইল অ্যাসিড। প্রিভেন্ট মাইসেলি ফর্মেশনকে প্রিভেন্ট করে, বাইল অ্যাসিড অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে, এইভাবে তারা বাইল অ্যাসিডের পরিমাণ কমায়। আরেকটা আমরা ট্রিটমেন্ট দিতে পারি ভিটামিন কে, যে ইনজেকশন ভিটামিন কে, এটার অ্যাডাল্ট ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম। কেউ কি জানেন বাচ্চাদেরকে যে আমরা কোনাকিয়ন দিই, কোনাকিয়ন কত মিলিগ্রাম কেউ কি জানেন? 3 থেকে 5 দিন ওয়ান্স ডেইলি দিব। কেউ জানেন সেটা? 1 মিলিগ্রাম ওটা। 2 মিলিগ্রাম। বাচ্চাদের জন্য 2 মিলিগ্রাম, অ্যাডাল্টদের জন্য হচ্ছে 10 মিলিগ্রাম, দুটাই ইনজেকশন ভিটামিন কে, হ্যাঁ। আচ্ছা, এখন ফলো আপ হচ্ছে উইকলি লিভার ফাংশন টেস্ট করব। উইকলি লিভার ফাংশন টেস্ট আমাদেরকে করতে হবে, স্পেশালি বাইল অ্যাসিড। উইকলি লিভার ফাংশন টেস্ট আমাদেরকে করে যেতে হবে। দেখো এরপর আমরা চলে আসি অবস্টেটিক ম্যানেজমেন্ট। অবস্টেটিক ম্যানেজমেন্টের টাইম অফ ডেলিভারিটা এখানে দেখেন, এখানে ইন্ডাকশন দিতে হয় 37 থেকে 38 সপ্তাহ ইন্ডাকশন দিতে হবে, কারণ এখানে সাইলেন্ট আইওডি হয়ে যায়। আর এটা ছাড়া আপনি যে উইকলি বাইল অ্যাসিড দেখছেন, সেখানে যদি আপনি বাইল অ্যাসিডের পরিমাণ মোর দেন 40 মাইক্রোমোল পার লিটার পান, আপনাকে প্ল্যান ডেলিভারি করে ফেলতে হবে। প্লেস অফ ডেলিভারি টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল, মোড অফ ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারি।
পেশেন্ট হওয়ার পর, বাচ্চা হওয়ার পরে লাইক ডায়াবেটিস এবং হাইপার টেনশন এরকম সব কিছুর মতো পেশেন্টের নো প্রেগনেন্সি নো ডিজিজ, প্রেগনেন্সি শেষ চুলকানো শেষ, নো ডিজিজ, কোনো চুলকানো নাই, প্রেগনেন্সি শেষ ডিজিজ শেষ। আচ্ছা, এখন পিরিয়ডে গিয়ে আপনি হচ্ছে মা তো ভালো হয়ে গেল, বাট মায়ের আমরা লিভার ফাংশন টেস্ট করি 6 সপ্তাহের সময়, আবার দেখি 6 সপ্তাহের সময় বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবে, ব্রেস্ট ফিডিং এ কোনো সমস্যা নেই। কন্ট্রাসেপশনের ক্ষেত্রে ওসিপি এখানে অ্যাভয়েড করতে হবে, কারণ ওসিপি তে ইস্ট্রোজেন আছে এবং যে কোনো ইস্ট্রোজেন ওর আবার ইচিং করতে পারে, এন্ড হাই চান্স অফ রিকারেন্স ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি। 45 থেকে 90% মহিলা, মানে অলমোস্ট সবাই পরবর্তী প্রেগনেন্সিতে আবার অবস্টেটিক কোলেস্টাসিস হবে। এটা হচ্ছে অবস্টেটিক কোলেস্টাসিস। কোনো প্রশ্ন আছে কিনা বলে, এটা কেস হিসেবে আপনাদের পাওয়ার পসিবিলিটি খুবই কম, বাট এটা খুবই ইন্টারেস্টিং কেস, মানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক অ্যাকচুয়ালি। এটা আপনারা ওই আইইউই তে পেতে পারেন বা যে কোনো জায়গায় আপনাদেরকে এটা ফেস করা লাগতে পারে। আপু এটার ইন্ডাকশনটাও তো আমরা অ্যাজ ইউজুয়ালি দিব, মানে সুইপিং করে বা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে এগুলো দিয়ে তো হুম, হুম, ইন্ডাকশনটা দিব, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ, নর্মাল ইন্ডাকশনের মেথড হবে। আচ্ছা, আমরা চলে যাই এখন এইচবিএস এজি পজিটিভ একটা কেস। এইচবিএস এজি পজিটিভ, হ্যাঁ, আমরা একটা কেস হিসেবে এটা বলবো, অ্যাকচুয়ালি ভাইরাল হেপাটাইটিস হিসেবে আমরা এটা বলবো, বাট হচ্ছে একটা এইচবিএস এজি পজিটিভ পেশেন্ট। আপনার কিন্তু কোশ্চেন গুলো এইচবিএস এজি পজিটিভ থেকে আসবে। এইচবিএসএজি পজিটিভ একটা পেশেন্টের আপনি কি কি হিস্ট্রি নিবেন, হ্যাঁ, এক্সামিনেশনে তার তেমন কিছু নাই, হ্যাঁ, তারপরে এক্সামিনেশন তেমন কিছু নাই, ইনভেস্টিগেশন কি কি করবেন এবং তার ট্রিটমেন্ট আলাদা কি হয়, তার অবস্টেটিক ম্যানেজমেন্টটা খুব আলাদা হয়, এই জিনিসগুলো আমাদের একটু দরকার। হ্যাঁ, প্রথমে আমি একটু একটু রেট্রোস্পেক্টিভ যাই জিনিসটা, কারণ আমাদের এখানে এটাতে খুবই অসুবিধা হয়। সেটা হচ্ছে একটা এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট আসলে আমাদের প্রথম করণীয় কি? একটা এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট আসলে আমাদের প্রথম করণীয় হচ্ছে, এটা করা হয় হচ্ছে আপনার মেথডে, মানে এটা আহ, মানে নর্মাল মেথডে করা হয়, আমাদেরকে অবশ্যই এটাকে অ্যালাইজা করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আপনার কাছে এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট এসেছে, কি করবেন ম্যাডাম? প্রথমে আমি অ্যালাইজা করে এটাকে কনফার্ম করব, কারণ এটা কনফার্মেটরি না, কনফার্ম করব। আচ্ছা, তো কনফার্ম করার পরে আপনি কি করবেন? আচ্ছা, কনফার্ম হলো, আপনি অ্যালাইজা করেও কনফার্ম হলেন যে এটা এইচবিএসএজি পজিটিভ, তখন আপনাকে কি করতে হবে? দুইটা ইনভেস্টিগেশন আমরা করি। একটা একটা হচ্ছে ডিএনএ লোড, ভাইরাল ডিএনএ লোড, এটা আমাদেরকে একটু দেখতে হয় যে এখন অ্যাক্টিভ অবস্থায় কতটুকু আছে। আর সেকেন্ড হচ্ছে এইচবিই অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন বোঝায় যে অ্যাক্টিভলি রেপ্লিকেটিং কিনা। তো এইচবিই অ্যান্টিজেন এবং ভাইরাল লোড এটা আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, এখন যদি দেখা যায় যে ভাইরাল লোড কম, 20 এক দুই এক দশ শতক হাজার অযুত, হ্যাঁ, এক দুই এক দুই তিন, সরি কি যে লিখতেছে, হ্যাঁ এই যে 2 লক্ষ, 1 2 1 2 3, 1/10,000 অযুত লক্ষ, 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর চেয়ে কম, কিংবা এইচবিই নেগেটিভ, মানে অ্যাক্টিভলি রেপ্লিকেটিংও না, আবার ভাইরাসের পরিমাণও কম, তখন আমাদেরকে কোনো টেনোফোভির দিতে হবে না। নো টেনোফোভির, টেনোফোভির মানে হচ্ছে অ্যান্টিভাইরাল, টেনোফোভির আমাদেরকে দিতে হবে না। আচ্ছা, আর যদি দেখা যায় তার ভাইরাল লোড 2 লক্ষর চেয়ে বেশি অথবা তার এইচবিই অ্যান্টিজেন পজিটিভ, তখন আপনি কি করতে হবে? 28 সপ্তাহ থেকে পেশেন্টকে টেনোফোভির দিতে হবে আপ টু বার্থ, বাচ্চাটা হওয়া পর্যন্ত, যাতে বাচ্চাটাকে রক্ষা করার জন্য 28 সপ্তাহ থেকে বার্থ পর্যন্ত আপনাকে টেনোফোভির দিতে হবে আপ টু বার্থ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি পেশেন্ট বাকিটা আপনার হচ্ছে একজন হেপাটোলজিস্ট সিদ্ধান্ত নেবে। অনেক সময় পেশেন্টদের লাইফ লং ট্রিটমেন্টও লাগতে পারে। দুই ক্ষেত্রে আপনাকে ইনফ্যান্ট ভ্যাকসিন দিতে হবে, দুই ক্ষেত্রে আপনার ভাইরাল লোড কম থাকুক বেশি থাকুক আপনাকে ইনফ্যান্ট ভ্যাকসিনেশন করতে হবে, অর্থাৎ ইমিউনোগ্লোবিলিন জিও দিতে হবে, ভ্যাকসিনও দিতে হবে, ইমিউনোগ্লোবিলিন আইজিও দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এই হচ্ছে আমাদের একটা মানে মেইন একটা যে আমরা কখনো এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট আসলে আমরা অবস্টেটিশিয়ানরা আমরা প্রথমে অ্যালাইজা করে কনফার্ম করব। অ্যালাইজা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, অ্যালাইজা যদি নেগেটিভ হয় তাহলে পাঠানোরও দরকার নেই, বাট অ্যালাইজা যদি আমাদের পজিটিভ হয় তখন হয় আমরা হেপাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিবেন। হেপাটোলজিস্ট কি করে আমাদের তো জানতে হবে, ওরা ডিএনএ ভাইরাল লোড করে, এইচবিই অ্যান্টিজেন করে, এগুলো যদি ডিএনএ ভাইরাল লোড কম থাকে, এইচবিই অ্যান্টিজেন না থাকে, টেনোফোবিল লাগে না, না হলে টেনোফোবিল লাগবে,
আপ টু বার্থ, এবং অনেক সময় পেশেন্টের লাইফ লগও টেনোফোবিল লাগতে পারে। যেটাই হোক, এইচবিএসএজি পজিটিভ মানে হচ্ছে ইনফ্যান্ট ভ্যাকসিন লাগবে। এইচবিএসএজি পজিটিভ মানে ইনফ্যান্ট ভ্যাকসিন লাগবে। এটা হচ্ছে প্রথমে এইচবিএসএজি নিয়ে আমাদের একটা মেইন কথা। এখন আপু আসি আমরা, সেটা মায়ের কনফার্ম না হলেও, তাই না? যদি কনফার্ম নাও হয়, হ্যাঁ হ্যাঁ, কনফার্ম না হলেও লাগবে, কনফার্ম না হলেও হ্যাঁ, লাগবে। কনফার্ম অ্যাকচুয়ালি আমরা করি মায়ের ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ। আচ্ছা, আপনার এখন ধর আপনি একটা ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট, আমি এখন ভাইরাল হেপাটাইটিসেরই একটা হিস্ট্রি বলবো। ভাইরাল হেপাটাইটিস, এখন ভাইরাল হেপাটাইটিস আপনার হেপাটাইটিস এ হতে পারে, বি হতে পারে, আপু, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, হ্যাঁ। মাদার যদি এইচবিএসসি পজিটিভ হয় তাহলেই ইনফ্যান্ট কে হুম, ভ্যাকসিনেশন করতে হবে না? হ্যাঁ, নাহলে আপনি তো না হলেও ইনফ্যান্ট ভ্যাকসিন পাবে, সে ইপিআই তে পাবে, সে তো জন্মের সাথে সাথে পাবে না। ব্রেস্ট ফিডিং এর আগে দরকার নাই তাহলে তার। এমনিতে তো ইপিআই তে তো আছে এখন হেপাটাইটিস বি ভ্যাকসিন। তা যার আপনার আপনার যদি এইচবিএসএজি পজিটিভ না হন, আপনি আপনার বাচ্চাকে আপনি ওই ইপিআই এর মতো করে এইচবিএসএজি দিবেন, নর্মালি দেওয়ার দরকার নেই। কিন্তু আপনার যদি এইচবিএসএজি পজিটিভ হয়, আপনি ব্রেস্ট ফিডিং শুরু করার আগে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে নিতে হবে, না হলে ওই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যে ও এইচবিএসএজি পজিটিভ পেয়ে যাবে, হেপাটাইটিস বি ভাইরাস পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কিন্তু এবিসিডি সবগুলো হতে পারে, হ্যাঁ। ভাইরাল লোড কি এখন আমরা একবারই এটা দেখবো? ভাইরাল একবারই লোডটা দেখবো, কি একবারই? ওকে। আমরা একবার দেখবো, আমরা একবার অ্যাকচুয়ালি ভাইরাল লোড আমরা দেখি না। আপনি যখন এলাইজাতে কনফার্ম পাবেন, আপনি পেশেন্ট এলাইজা কনফার্ম মানে হচ্ছে সে কনফার্ম এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট। এখন তার লোড কেমন, তার নিজের ট্রিটমেন্ট লাগবে কিনা সেটা তো জানতে হবে, হ্যাঁ। তখন আপনি পেশেন্টকে হেপাটোলজিস্টের কাছে রেফার করতে পারেন। কিন্তু হেপাটোলজিস্ট কি করে সেটা তো আপনাকে অ্যাটলিস্ট একটা আউটলাইন জানতে হবে, হ্যাঁ। জি জি সেটাই জি। হচ্ছে ওরা ভাইরাল লোড করে, ওরা আপনার হচ্ছে এইচবিই অ্যান্টিজেন দেখে। জি। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম, হেপাটাইটিস এটা সবচেয়ে কমন, কারণ হচ্ছে এটা যেহেতু ফিকো ওরাল ট্রান্সমিশন। বাট আমাদের কোশ্চেন সব হেপাটাইটিস বি রিলেটেডই করে, মানে জাস্ট এবং আমরা পাবো সব এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট। তো এইচবিএসএজি পজিটিভ এর কারণে তো পেশেন্ট ভর্তি হবে না, পেশেন্ট তো এইচবিএসএজি পজিটিভ এর কারণে ভর্তি হবে না, পেশেন্ট ভর্তি হবে অন্য কোনো কারণে। এইচবিএস পজিটিভ তো ভর্তি হওয়ার ইন্ডিকেশন না। আচ্ছা, কিন্তু পেশেন্টের যখন একটা এইচবিএসএজি পজিটিভ থাকবে, তখন আপনাকে কিছু হিস্ট্রি নিতে হবে। বা আপনার পেশেন্ট এমনও হতে পারে যে ভাইরাল হেপাটাইটিস নিয়ে ভর্তি, তাহলে এটাই একটা কেস হবে। তো হিস্ট্রিতে কেমন থাকে, একটা ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট লো গ্রেড ফিভার নিয়ে থাকতে পারে, একটা কখনো হাই গ্রেড ফিভার হয় না, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন, স্ক্লেরা এন্ড মিউকাস মেমব্রেন, এটা তো আমরা জানি। তার ভমিটিং থাকতে পারে, তার যদি ভমিটিং থাকে তাহলে আমাদের তার অ্যামাউন্ট অফ ভমিটিং এটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। এন্ড তার কোনো একটা কারণ আনতে হবে। পেশেন্ট অকেশনালি টুক ফুড ফ্রম আউটসাইড, এটা একটা কারণ তার হেপাটাইটিস এ হওয়ার অথবা ই হওয়ার, একই কারণ ফিকোরা। অকেশনালি পেশেন্ট টুক ফুড ফ্রম আউটসাইড বা অকেশনাল ইনটেক অফ ফুড ফ্রম আউটসাইড, এটা পেশেন্টের থাকতে পারে। এখন আসবো আমরা নো হিস্ট্রি অফ, পেশেন্ট কি কি দেয় নাই, ইচিং বলে নাই। সো ইচিং না বললে এটা অবস্ট্রাটিক কোলেস্টাসিস না। নো হিস্ট্রি অফ এপিগ্যাস্ট্রিক পেইন, অর্থাৎ তার মানে এটা হচ্ছে হেল্প সিনড্রোম না। No history of travel in a malaria prone area. Give no history of any blood transfusion, IV medication or exposure, not a diagnosed case of cholelithiasis. And patient gave no history of any lower abdominal pain or less fetal movement. এটা একটা যে কোনো জন্ডিসে একটা কমপ্লেন হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার পেশেন্ট এবং আপনি পার্সোনাল হিস্ট্রির মধ্যে নিবেন পেশেন্ট ইজ নন স্মোকার, নন অ্যালকোহলিক, অ্যালকোহলটা খুবই গুরুত্বপূর্ণ। গিভ নো হিস্ট্রি অফ সিগনিফিকেন্ট ড্রাগ হিস্ট্রি, আমাদের পেশেন্ট অ্যালকোহলিক হয় না, কিন্তু অ্যালকোহলটা একটু মেনটেন মানে বলতে হবে। জেনারেল এক্সামিনেশনে আপনার পেশেন্টে আপনি পাবেন হচ্ছে জন্ডিস, হ্যাঁ, মডারেট অ্যামাউন্ট জন্ডিস পেতে পারেন। ভাইরাল হেপাটাইটিস হলে এইচবিএসএজি তে আমরা পাই না। এবং টেম্পারেচার, সো জন্ডিস এন্ড টেম্পারেচারটা এখানে গুরুত্বপূর্ণ। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন এখানে তেমন গুরুত্বপূর্ণ না, এখানে রাইট হাইপোকন্ড্রিয়াকে শুধু পেইন থাকতে পারে, ভাইরাল হেপাটাইটিসে রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন থাকতে পারে। আচ্ছা, এই গেল আমাদের হিস্ট্রি। So from history and clinical examination, my provisional diagnosis, this is a case of primary gravida, 34 weeks pregnancy with viral hepatitis. এটা আপনি বলতে পারেন যে যদি পেশেন্টের জ্বর থাকে এবং ইয়েলো ডিসকালারেশন অফ মিউকাস মেমব্রেন থাকে। এখন পেশেন্ট এইচবিএসএজি যদি পজিটিভ হয়, শুধু অন্য কারণে ভর্তি হয়েছে, এইচবিএসএজি তো একদম নর্মাল থাকে, অন্য কারণে ভর্তি হয়েছে,
তখন আপনাকে হিস্ট্রিতে একটু জাস্ট আনতে হবে যে পেশেন্টের কোনো ব্লাড ট্রান্সফিউশন মানে কোথা থেকে আসলে পেলো, ব্লাড ট্রান্সফিউশন, আইভি মেডিকেশনের কোনো হিস্ট্রি ছিল কিনা, পেশেন্টের কোনো এক্সপোজার হিস্ট্রি ছিল কিনা, এটা একটু আপনাকে এক্সপোজারটা আপনি বাদও দিতে পারেন, ব্লাড ট্রান্সফিউশন, আইভি মেডিকেশন, এই এতটুকু কথা একটু আপনি আনতে পারেন। এতটুকু কথা আপনি একটু আনতে পারেন, জাস্ট আমি জিজ্ঞাসা করেছিলাম কোনো কারণ ব্লাড ট্রান্সফিউশন থেকে অনেকে পায়, আইভি মেডিকেশন থেকে, আইভি যারা মেডিকেশন পায় তাদের অনেক সময় হয়তো ওভাবে মেনটেন হয় না, এই লাইনটা আপনি শুধু আনতে পারেন। যাদের এইচবিএসএজি পজিটিভ অন্য কারণে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে আপনি এই লাইনটা শুধু আনতে পারেন, কারণ সে তো জন্ডিস নিয়ে ভর্তি হয় না, জন্ডিস নাই। এখন অনেক সময় জিজ্ঞাসা করে যে হেপাটাইটিস বি আপনার হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি কি, বা হেপাটাইটিস বি ন্যাচারালি কি হয়, হেপাটাইটিস বি ন্যাচারাল হিস্ট্রি কি হয়। হেপাটাইটিস বি 90% কিন্তু রিজলভ হয়ে যায়, হেপাটাইটিস বি 90% পেশেন্ট রিজলভ হয়ে যায়। 7% পেশেন্ট কেরিয়ার হিসেবে থাকে, 2% পেশেন্ট হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে, এন্ড 1% পেশেন্টের ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে। ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে, এটা আমাদের মেডিসিনের পড়া, এটা আমি কখনো গাইডে জিজ্ঞাসা করতে শুনি নাই, বাট এটা আপনাদের হয়তো যদি কখনো ধরে আর। আচ্ছা, আপনাদের এখন জিজ্ঞাসা করতে পারে কি কি ইনভেস্টিগেশন আমরা আসলে করি। একটা ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট, আচ্ছা ভাইরাল হেপাটাইটিস মানে হচ্ছে এই যদি জন্ডিস নিয়ে আসে এটা সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস অথবা হেপাটাইটিস ই ভাইরাস। এ ভাইরাস আর ই ভাইরাসের মধ্যে পার্থক্য কি, বা প্রেগনেন্সিতে কোনটার সিগনিফিকেন্স কেমন। হেপাটাইটিস এ ভাইরাস তুলনামূলক ভালো, এটা 1% ফালমিনেন্ট হতে পারে। হেপাটাইটিস ই ভাইরাস খুবই খারাপ প্রেগনেন্সিতে, এটা 15 থেকে 20% ফালমিনেন্ট হতে পারে। এদের ভ্যাকসিন আছে, এদের কোনো ভ্যাকসিন নাই। এদের পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আছে, এদের কোনো পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস নাই। এদের ভার্টিক্যাল ট্রান্সমিশন মা থেকে বাচ্চা আনকমন, ইউজুয়ালি হয় না, এদের ভার্টিক্যাল ট্রান্সমিশন কমন। সো প্রেগনেন্সিতে যদি এটা হেপাটাইটিস ই ভাইরাস হয়, যে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে এসেছে হচ্ছে ই ভাইরাস, তাহলে এটা প্রেগনেন্সিতে একটু খারাপ। আচ্ছা, এখন আমরা চলে আসি আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন ইন এ কেস অফ ভাইরাল হেপাটাইটিস। আমরা লিভার ফাংশন টেস্ট করি, লিভার ফাংশন টেস্টের মধ্যে আমাদের থাকবে সেরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, আমরা করব অ্যালকালাইন ফসফেটেজ, এখানে আপনার বাইল অ্যাসিড করার দরকার নেই কারণ পেশেন্ট যেহেতু ইচিং নাই। এবং আমরা ভাইরাল মার্কারস গুলো করব, ভাইরাল মার্কার সব করতে হবে। হেপাটাইটিস এ ভাইরাসের জন্য অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি। হেপাটাইটিস সি ভাইরাসের জন্য অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি। এর জন্য করতে হবে অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস ইমিউনোগ্লোবুলিন এম, অ্যাকিউট ইনফেকশন কিনা, আর ইমিউনোগ্লোবুলিন জি। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য আলাদা ভাইরাল মার্কার, সেগুলো হচ্ছে সারফেস অ্যান্টিজেন আপনাকে দেখতে হবে, এইচবিএস এজি এবং এইচবিএস সারফেস অ্যান্টিবডি। আপনাকে দেখতে হবে ইনভেলপ অ্যান্টিবডি, এইচবিই অ্যান্টিজেন এবং এইচবিই অ্যান্টিবডি। আপনি কোর অ্যান্টিজেন দেখতে পারবেন না, আপনাকে শুধু কোর অ্যান্টিবডি দেখতে হবে, এইচবিসি অ্যান্টিবডি। সে হচ্ছে কোনো পেশেন্ট যদি ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসে আমাদেরকে টোটাল লিভার ফাংশন টেস্ট এবং ভাইরাল মার্কার করতে হবে। আচ্ছা, এখানে বিলিরুবিন বাড়বে, এসজিপিটি এসজিওটি বাড়বে। অ্যালকালাইন ফসফেটেজ ভাইরাল হেপাটাইটিসে সাধারণত নরমাল থাকে, এটা অবস্ট্রাটিক কোলেস্টাইসিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসে শুধু বাড়ে। আর এই কোনটা পজিটিভ সেই অনুযায়ী আপনি বুঝবেন যে কোথায় কোনটা আসছে। আচ্ছা, এখন আসি আমরা ম্যানেজমেন্ট, ভাইরাল হেপাটাইটিসের ম্যানেজমেন্ট। ভাইরাল হেপাটাইটিসের জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ফলো আপ এন্ড অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে এখানে আপনাকে কাউন্সিলিং করতে হবে, ভাইরাল হেপাটাইটিসের ডায়াগনোসিস, প্রগনোসিস, হ্যাঁ, কমপ্লিকেশন কি কি হতে পারে, এবং এখানে আপনার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগতে পারে, সেটা হচ্ছে হেপাটোলজিস্ট, আপনি অবশ্যই তার সাথে কনসাল্ট করতে পারেন। এখানে মেইনস্টে অফ ম্যানেজমেন্ট হচ্ছে হাইড্রেশন, এখানে মেইন ম্যানেজমেন্ট হচ্ছে হাইড্রেশন। ভাইরাল হেপাটাইটিসের মেইন কথা হচ্ছে পানি খেতে হবে, হাইড্রেশন। বেড রেস্টে রাখতে হবে পেশেন্টকে, আইসোলেশনে রাখতে হবে, বেড রেস্ট এন্ড আইসোলেশন। ডায়েটটা থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন রিচ ডায়েট বাট অ্যাভয়েড ফ্যাট, সাধারণত এখানে ফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে। স্টুল সফেনার দিতে হবে, ল্যাকটুলোজটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং গাট স্টেরিলাইজার হিসেবে আমরা দিতে পারি রিফাক্সিমিন,
রিফাক্সিমিন আমরা চাই যে আগে পেট পরিষ্কার থাকুক, হ্যাঁ, সেটা হচ্ছে রিফাক্সিমিন 200 মিলিগ্রাম টিডিএস, আগে নিওমাইসিন দেওয়া হতো, কোনো হেপাটোটক্সিক ড্রাগ অ্যাভয়েড করতে হবে। তাহলে এগুলো হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মেইনস্টে অফ ম্যানেজমেন্ট ইজ হাইড্রেশন, বেড রেস্ট, আইসোলেশন, ইমপ্রুভ ডায়েট, এবং বা ডায়েটে ফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে, বা একদম ডায়েট যদি না পারে লিকুইড ফ্রুট দিতে হবে, বাট ল্যাকটোলোজ ইজ এ মাস্ট, ল্যাকটোলোজ দিতে হবে, গাট স্টেরিলাইজার দিতে হবে, অ্যাভয়েড হেপাটোটক্সিক ড্রাগ। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ডিপেন্ড করবে আবার সেই যে ভাইরাসটাই আমরা পজিটিভ পেয়েছি তার ভাইরাল লোডের উপরে। সাধারণত টেনোফোভির, এটা যে কোনো অ্যান্টিভাইরাল হিসেবে এটা ভালো কাজ করে। টেনোফোভির ইজ সেফ ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে সেফ, আর আচ্ছা প্রেগনেন্সিতে আমরা হচ্ছে ভিটামিন কে ইনজেকশন দিয়ে এটা যেন কোনো ধরনের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ না করে। আচ্ছা, এখন আসি আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্টের মধ্যে টাইম অফ ডেলিভারির মধ্যে নো নিড ফর আর্লি টার্মিনেশন। ইভেন যদি পেশেন্ট অ্যাক্টিভ আপনার হেপাটাইটিস থাকে, এখনই জন্ডিস পেশেন্টের, আপনার হয়তো ডেলিভারি ডেট হচ্ছে আরো 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, পেশেন্টের কোনো ধরনের আর্লি টার্মিনেশনের দরকার নেই। ইভেন পেশেন্ট হেপাটাইটিস ই হলেও আর্লি টার্মিনেশন করে কোনো লাভ হবে না। তো টাইম অফ ডেলিভারি হচ্ছে নো নিড ফর আর্লি টার্মিনেশন, আমরা এখানে স্পন্টেনিয়াস অনসেটের জন্য আমরা ওয়েট করব। প্লেস অফ ডেলিভারি, এটা একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে হওয়া দরকার। মোড অফ ডেলিভারি, আমরা সবসময় ভ্যাজানাল ডেলিভারিকে প্রেফার করি, তবে যে কোনো ভাইরাল ডিজিজে আমাদেরকে ডেলিভারি শুড বি অ্যাজ ট্রমাটিক অ্যাজ পসিবল। অর্থাৎ আমরা যেটা করব না সেটা হচ্ছে আমরা রুটিনলি এআরএম করব না, আমরা মানে এআরএম দরকার নাই শুধু শুধু এআরএম করলাম সেটা করব না। ফিটাল স্ক্যাল্প ব্লাড স্যাম্পলিং করব না, মানে মা এবং বাচ্চাদের কোনো ইনজুরি না হয়, তাহলে মা থেকে বাচ্চা বেশি যাবে। ফিটাল ইলেকট্রোড অ্যাপ্লিকেশন করব না। ফোর্সেপ ভেন্টোজ এগুলো আমরা করব না, ফোর্সেপ ভেন্টোজ। এবং বাচ্চা জন্মের পরে ভাইগোরাস রিসাসিটেশনও করব না, একদম বাচ্চার নাকে টাকে আর ঢুকায়, আপনার হচ্ছে নল টল ঢুকায়, এভাবে করে আমরা ভাইগোরাস রিসাসিটেশনও করব না। সো এটা হচ্ছে ডেলিভারি শুড বি অ্যাজ ট্রমাটিক অ্যাজ পসিবল, এখানে ভ্যাজানাল ডেলিভারি সম্ভব। এখন লেবারে আমরা যেটা করি, লেবারে আমাদের একটা ইউনিভার্সাল প্রিকশন নেওয়া লাগে, যদি হেপাটাইটিস বি ভাইরাস হয় বা এইচবিসিজি পজিটিভ হয় পেশেন্ট, তখন কিন্তু আমরা, যেহেতু এটা আপনার এতে ট্রান্সমিট হতে পারে, আপনার হচ্ছে যে কোনো ব্রিচ এরিয়া থেকে ট্রান্সমিট হতে পারে, যে কারণে ইউনিভার্সাল প্রিকশন নিতে হবে, আমাদেরকে ডাবল গ্লাভস, মাস্ক, গগলস, বুট শু এগুলো পরতে হবে। পিউরপেরিয়ামে বাচ্চাকে কি করব, মাকে কি করব, বাচ্চার একটা থরো বাদ দিতে হবে। বাচ্চাকে কিন্তু আমরা নর্মালি 72 আওয়ার্স এর মধ্যে গোসল করাই না, কিন্তু যে কোনো ভাইরাল হেপাটাইটিস বাচ্চাদেরকে আমাদেরকে একটা ভালো করে গোসল করাতে হবে, কারণ তার যে সিক্রেশন, হ্যাঁ, ম্যাটার্নাল যে সিক্রেশন, বিশেষ করে ভ্যাজানাল বাচ্চাগুলো, সেগুলো যেন চলে যায়, হ্যাঁ। এবং আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন করব। ব্রেস্ট ফিডিং তখনই করা হবে, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে, এইচবিসিজি পজিটিভ হলে ভ্যাকসিন পাওয়ার পরে তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে হবে, আগে না। আচ্ছা, এরপরে আমরা আসি বাচ্চাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন দিব। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়ার পর কি হয়, জায়গাটা একটু কঠিন। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশনের পরে কিন্তু বাচ্চা ইপিআই তে চলে যায়। এখন ধরেন মায়ের এইচবিসিজি পজিটিভ ছিল, বাচ্চা ইপিআই তে চলে গেল অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন পাওয়ার পরে। তারপরে 9 মাস পর ইপিআই পাওয়ার 9 মাস পর আমরা অ্যান্টিবডি দেখি বাচ্চার, অ্যান্টিবডি ডেভেলপ করলো কিনা, মানে সারফেস অ্যান্টিবডি ডেভেলপ করলো কিনা দেখি। অ্যান্টিবডি যদি, যেহেতু ভ্যাকসিন পেয়েছে, 10-এর চেয়ে বেশি থাকে তাহলে ভালো। 10-এর চেয়ে কম পেলে কিন্তু আবার দিতে হয়। 10-এর চেয়ে কম পেলে, যদি আমরা দেখি 10-এর চেয়ে কম, তখন আমরা এইচবিএস-এজি করি, যে বাচ্চারও হয়ে গেল কিনা। এইচবিএস-এজি যদি নেগেটিভ থাকে, 10-এর চেয়ে কম প্লাস এইচবিএস-এজি নেগেটিভ, তখন আমরা রিভ্যাকসিন। আর এইচবিএস-এজি যদি পজিটিভ চলে আসে তখন, এবং 10-এর চেয়েও কম অ্যান্টিবডি, তখন বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে হবে, ভ্যাকসিন। বুঝা গেছে আপুরা? আপু শেষের জায়গাটা একটু আরেকবার বলেন।
হ্যাঁ, আপনি আপনি আমি তো লিখেছি আপু, আপনি বলেন, আপনি তাহলে আমি বুঝবো আপনি কোন জায়গাটা বুঝেন নাই। দশের কম হলে এরপর থেকে আপু যে যদি হ্যাঁ, মানে বাচ্চা তো অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশনের পরে পেয়ে বাচ্চা গেছে। ইপিআই শিডিউলে হুম। চলে গেল। হ্যাঁ, শিডিউলে যাওয়ার পরে ইপিআই শিডিউল কিন্তু বাচ্চা 9 মাসের বয়সের মধ্যে শেষ। তো 9 মাসের সময় আপনি তখন সারফেস অ্যান্টিবডি করবো। অ্যান্টিবডি যেটা অ্যান্টিবডি করবেন, কারণ আমরা তো ভ্যাকসিনের মধ্যে অ্যান্টিবডি দিই। দিয়ে ভ্যাকসিন মানে কি, ভ্যাকসিনের মধ্যে কি দেয়া হয়, ভ্যাকসিনের মধ্যে দেয়া হয় HBsAg, মানে অ্যান্টিবডি HBsAg। হ্যাঁ, বা অ্যান্টি HBsAgও বলতে পারেন, একই জিনিস। হ্যাঁ, এইচবিএস মানে অ্যান্টিবডিটা দেওয়া হয়, সারফেস অ্যান্টিবডি দেওয়া হয়। তো সারফেস অ্যান্টিবডি আমরা টেস্ট করব, করার পর আপনি যদি দেখেন 10-এর চেয়ে বেশি, তাহলে তো ভালো বাচ্চা, আপনার মানে ইমিউন ডিউ টু ভ্যাকসিনেশন। বাচ্চা ইজ ইমিউন ডিউ টু ভ্যাকসিনেশন, ভ্যাকসিন পেয়ে সে ইমিউন হয়েছে, তার ডিজিজ হয়নি, বাট ভ্যাকসিন পেয়ে ইমিউন হয়েছে। এখন আপনি যদি অ্যান্টিবডি টেস্ট করার পর দেখেন যে অ্যান্টিবডি 10-এর চেয়ে কম, তাহলে আপনার তো এখানে কেন কম হলো, তাহলে তা কাজ করলো না কেন? বাচ্চা তো কিন্তু আমরা বাচ্চা কিন্তু কোনো টেস্ট করি নাই, বাচ্চা কিন্তু কখনো টেস্ট করা হয় না। RH নেগেটিভের মতো না, বাচ্চার কিন্তু আমরা শুরুতে টেস্ট করি না। তখন আমরা যখন ভ্যাকসিন একবার দিয়ে দিই, ভ্যাকসিন যদি কাজ না করে, তখন আমরা HBsAg-টা দেখি। HBsAg দেখে দেখলাম যে HBsAg নেগেটিভ, তাহলে কি, তাহলে তো ভ্যাকসিনটা ভালো ছিল না, আপনি রিভ্যাকসিন করো, তাহলে আবার ভ্যাকসিন পাবে বাচ্চা। আর যদি দেখা যায় HBsAg পজিটিভ, তাহলে তোকে ভ্যাকসিন দিয়ে আর লাভ নাই, ও তো আসলে ডিজিজ, তখন তাকে ট্রিটমেন্ট করতে হবে। আপু একদম আপু সবার শেষে যে ভ্যাকসিনটা এফসিপিএস দিব, একটা ওটা কোন ভ্যাকসিনটা দিব? মানে ইমিউনোগ্লোবুলিন না তো? না না, ইমিউনোগ্লোবিলিন তো ভ্যাকসিন না, ইমিউনোগ্লোবিলিন তো কখনো ভ্যাকসিন না। ওটা তো ইমিউনোগ্লোবিলিন হচ্ছে অ্যান্টিবডি। মানে অ্যান্টিবডি। হ্যাঁ, আপু একটা ইমিউনোগ্লোবিলিন না, কোশ্চেন আপনি আসে ভ্যাকসিন সবসময় দিবেন। রিটেনে প্রায় আসছে যে কজ অফ হ্যাঁ, ফেলিওর অফ ভ্যাকসিনেশন। রিটেনে আসে, হুম, আমাদের সাথে এবারও তো এরকম আসছিল দেখি নাই। কজ অফ হ্যাঁ। ফেলিওর ভ্যাকসিনেশন ফেলিওরের কজ। হুম। হ্যাঁ, এটা এটা কি মনে আছে, অবস্কেয়ারে নাই উত্তরটা? অবস্কেয়ারে তো অবশ্যই থাকবে, যেহেতু পুরো আপনারা এরকম প্রিভিয়াস কোশ্চেন নিয়ে অনেক মানে মানে খুঁজে খুঁজে এত হয়রান হবেন না, সবই অবস্কেয়ারে আছে। যদি এটা এসে থাকে প্রশ্ন, অবশ্যই অবস্কেয়ারে আছে, আপনি অ্যাটলিস্ট একটা ধারণা তো পেয়ে যাবেন ওখান থেকে। ঠিক আছে আপু, আপনাদের আর কোনো প্রশ্ন? আপনাদের ওরকম প্রশ্ন আসলে আপনারা ওইটা, ভ্যাকসিনের ফল্ট হতে পারে, যে অ্যাডমিনিস্ট্রার করেছে ভ্যাকসিন তার ফল্ট হতে পারে, যে যাকে দেয়া হয়েছে তার ফল্ট হতে পারে। হ্যাঁ, সেভাবে আপনারা ভাগ করে করে লিখবেন যে ভ্যাকসিনে কোল্ড চেইন মেনটেন হয়নি, ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারে কোনো প্রবলেম ছিল, হ্যাঁ, মানে ভ্যাকসিন ইটসেলফ ডিফেক্টিভ ছিল। তারপরে যে অ্যাডমিনিস্টার করেছে সে প্রপারলি অ্যাডমিনিস্টার করেনি, সেরকম হতে পারে। আবার যাকে দেয়া হয়েছে তার মধ্যে তার সে অ্যাক্টিভলি ডিজিজড হয়তো, সেজন্য তার ভ্যাকসিনটা কাজ করেনি। হ্যাঁ, হ্যাঁ, লোড সেরকম হতে পারে। ভাইরাল এভাবে লোড আপনারা, বেশি থাকলে ওটা মনে হয় যা হয়। হ্যাঁ, সেভাবে আপনারা ভাগ করে লিখবেন। রোজু করে আসো যাও। তো চার্জ তো পুরো নষ্ট। আচ্ছা আপু, তাহলে আমরা আজকে লাস্টে আমরা যেটা HBsAg, আপনারা এটাই বেশি পাবেন। HBsAg পজিটিভ পেশেন্টের তো সাথে অন্য কোনো কেস থাকবে, ওই কেসের হিস্ট্রি টিস্ট্রি সব আপনারা নেবেন। HBsAg এর পরে আপনারা হিস্ট্রিতে শুধু আনবেন তার কোনো ব্লাড ট্রান্সফিউশন অথবা IV মেডিকেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, যেটা একটা সোর্স হতে পারে, এবং হাজবেন্ড HBsAg পজিটিভ কিনা এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যে ম্যাক্সিমাম পেশেন্টরা বলতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, হিস্ট্রিতে এটা আসবে। এক্সামিনেশনে কিন্তু HBsAg পজিটিভ পেশেন্ট আসলে জন্ডিস হয় না, থাকে না। তো এক্সামিনেশনে এটার জন্য পারঅ্যাবডোমিনাল, জেনারেল এক্সামিনেশন, পারভার্সনাল স্পেসিফিক কিছুই পাবেন না। ইনভেস্টিগেশনের মধ্যে আপনি বলবেন যে আমি এটা এলাইজা দিয়ে কনফার্ম করবো, এবং ওই যেটা আমি প্রথমে চার্ট লিখে দিয়েছি, এরপর এলাইজা কনফার্ম হলে আমরা ভাইরাল লোড দেখে এবং HBe অ্যান্টিজেন দেখে পেশেন্ট কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা বলার জন্য। হ্যাঁ, আর এটার জন্য স্পেসিফিক ম্যানেজমেন্টে যদি আমরা HBsAg তে আসি, এটাই অ্যাটলিস্ট অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট।
আর অবস্টেট্রিক ম্যানেজমেন্টের মধ্যে ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে এখানে ইউনিভার্সাল প্রিকশন নিতে হবে আপনাকে, এবং এটার জন্য আর্লি টার্মিনেশনের কোনো প্রয়োজন নাই, ইউনিভার্সাল প্রিকশন নিব। এবং জন্মের পরে মায়ের কি হবে, মায়ের তেমন কিছু নাই, ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চার ম্যানেজমেন্ট আমরা কি করব সেটা আমরা বলে দিয়েছি। ঠিক আছে, কন্ট্রাসেপশনও এটার সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো কন্ট্রাসেপশন দেওয়া যাবে। ও আচ্ছা, তবে যদি অ্যাক্টিভ জন্ডিস হয় তাহলে সাধারণত আমরা ইস্ট্রোজেন প্রিপারেশন গুলো অ্যাভয়েড করব। এই তো আপু, আজকে আমরা 3টা কেস পড়লাম। আজকে আমরা পড়েছি জিডিএম, আমরা পড়েছি থাইরয়েড ডিজিজ, এবং আমরা পড়েছি জন্ডিস। হ্যাঁ, জন্ডিসের মধ্যে আমরা আবার 2টা কেস পড়েছি। তো আজকের কেসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ডায়াবেটিস আর আপনার হচ্ছে থাইরয়েড তো আপনারা পাবেন, এটা ইনভেরিয়েবলি আপনারা পাবেন। জন্ডিস আমরা একটু কম পাই, কিন্তু পেলে এটা খুবই এক্সাম ফেভারিট বলা যেতে পারে, কারণ এখানে প্রশ্ন করার অনেক সুযোগ। তবে এইচবিএসএজি কিন্তু আমরা পাবো, এইচবিএসএজি আমরা পাবো। সো আজকের কেসের মধ্যে কিন্তু আপনারা তিনটা কেসই কিন্তু আপনারা পরীক্ষার হলে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর সাথে আপনারা হচ্ছে আহ, যেটা বললাম যে সব হিস্ট্রিতে আপনারা এইচবিএসএজি পজিটিভ কিনা এবং ব্লাড গ্রুপ, এই 2টা জিনিস অবশ্যই জিজ্ঞাসা করে নিবেন। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করে নিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কালকে ইনশাল্লাহ আমি এরকম সময় আবার ক্লাস নিব। কালকে থেকে তো আপনাদের রোজা শুরু হয়ে যাচ্ছে। কালকে ইনশাল্লাহ আমি ক্লাস নিব আপনাদের। কালকে আমি আপনাদের অফসের কিন্তু কালকে লাস্ট ক্লাস অফসের মধ্যে, সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। কালকে ক্লাসটা একটু ছোট, কনজেনিটাল অ্যানোমালি এন্ড হার্ট ডিজিজটা আপনাদের বাকি ছিল। এই 2টা হচ্ছে আমি কালকে আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ইনশাল্লাহ কালকে আলোচনা করব। আপু অফস কালকে শেষ হয়ে গেলে গাড়িটা কি নেক্সট উইকে আরম্ভ করে দিবেন? নেক্সট উইক থেকে আরম্ভ করব। হ্যাঁ হ্যাঁ, কোনো গ্যাপ নাই আপু, নেক্সট উইক থেকে আরম্ভ করব। আপু নেক্সট উইক আবার শনি রবি। গাড়িটা শুরু করার আগে একটা সপ্তাহ করা যায় না, যে একটা সপ্তাহ ড্রপ দেওয়া যায় না? গ্যাপ না, না আপু, এই যে আপনারা পরে ড্রপ নিয়েন, কারণ হচ্ছে আমার তো একটু শেষ করে দেওয়া দরকার। ঠিক আছে, কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনার একটু সময় লাগবে বাকি সবগুলো একটু গুছানোর জন্য, কিন্তু অনেকে তো পড়ার মধ্যেই আছে। হ্যাঁ, এটা খুব ভাইটাল টাইম, বিশেষ করে মানে মার্চ মাসটা যারা বিশেষ করে জুলাইতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুবই ভাইটাল সময়। হ্যাঁ, এখানে আসলে এমনিতে ঈদের সময় তো 1 সপ্তাহ গ্যাপ পড়বে। হ্যাঁ, তো যে কারণে আমি এখন আসলে গ্যাপ দিতে চাচ্ছি না। তারপর তাছাড়া কোনো ব্যক্তিগত আমার ব্যস্ততা তো থাকতে পারে। হ্যাঁ? তো সেই জন্য আমি গ্যাপ দিব না আপু। আপনারা আহ, পড়ার মধ্যে থাকেন, এখান থেকে একটু সময় বের করে হলো আগের গুলো পড়তে থাকেন। 1 সপ্তাহের মধ্যেই যে আপনাদের সব অফস পড়ে ফেলতে হবে তা না। আপনারা গাইনি পড়ার মাঝখানেও যে আমি দুইটা দুইটা করে করে কেস পড়বো, সেভাবেও আপনারা পড়ে ফেলতে পারেন। এই জন্য আপু আমি গ্যাপ দিতে চাচ্ছি না, যেহেতু আমি দূর থেকে ক্লাস নেই, আমার এখানে বিভিন্ন ব্যস্ততা থাকে। দেখেন আমি এমনিতে শনি রবি ছাড়া ক্লাস নিতে পারি না, আর এই 2টা ছাড়া আমাদের হলিডে নাই। তো এটা হচ্ছে হচ্ছে প্রবলেম। হ্যাঁ, ইভেন ঈদেও কোনো হলিডে নাই, আমাদের নাই আর কি। তো আপনাদেরকে তো দিতে হবে, আমি তো নিশ্চয়ই ঈদ শনি রবিবার পড়লে আপনাদের ক্লাস নিতে পারবো না। এই তো ঠিক আছে আপু, কালকে তো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, কালকে কথা হবে সব। আজকের ক্লাসের পড়া নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে কালকেও আলোচনা করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ক্লাসের একদম শুরুতেই বলেছি আপনাদের সবাইকে রমজান মোবারক। আপনারা সবাই রোজার মাসে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।